সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। তোমাদের সাথে আজকে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2016 এবং 17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আগত কৃষির জন্য যে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অংশটি আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবগুলো প্রশ্নের আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দিব। তোমরা যারা বিগত বছরগুলোর প্রশ্ন দেখেছো, আমি যে ভিডিওগুলো করেছি, তোমরা আসলে জানো যে আমি কিভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, কিভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। তো সেই বলার কিছু নাই, নতুন করে সেই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে আজকে আবার পড়াবো 16-17 শিক্ষাবর্ষের প্রশ্ন। আর আমার পরিচয় তোমরা অনেকেই জানো, যেহেতু তোমরা আমার ভিডিও অনেকদিন ধরেই দেখো। আমি বর্তমানে রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেই। আজকে বেশি কথা বলবো না। দেখো, প্রথমেই পদার্থবিজ্ঞানের 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করতেছি। 1 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে? 1 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে, একটি বস্তুর ভর ও দ্রুতি পরিমাপে যথাক্রমে 2% এবং 3% ত্রুটি হলে ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি পরিমাপ করলে ত্রুটি কত হবে? আসো, প্রথমে আগে আমরা থিওরিটা জেনে নেই। আমাদের ধরো হচ্ছে কোন একটা ধরো সূত্র এক্স সমান, ধরো হচ্ছে পি টু দি পাওয়ার এ কিউ টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার সি। মনে করো এটা একটা সূত্র। তাহলে আমাদের এক্স এর ত্রুটি হবে কি জানো? এক্স এর ত্রুটি হবে ডিএক্স ডিভাইডেড বাই এক্স সমান, সূত্রটা মুখস্থ করে নাও, এ ডিপি ডিভাইডেড বাই পি। খেয়াল করো, ডি এ পাওয়ার যেটা থাকে ওটা সামনে চলে আসে, প্লাস মাঝখানে সবসময় প্লাস হবে। তাহলে বি ডি কিউ ডিভাইডেড বাই কিউ, সরি, ডি কিউ ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে, প্লাস সি ডি আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এখানে আবার কেউ ভুলে মাইনাস দিও না, ভাগ আকারে আছে বলে মাইনাস হবে এরকমটা না। এটা সবসময় প্লাস হবে, মানে যাই থাকুক সবগুলো প্লাস হবে, পাওয়ারটা সামনে চলে আসে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাদের সূত্রটা খেয়াল করো। এখানে আমাদের বলছে হচ্ছে গতিশক্তির ত্রুটি বের করতে হচ্ছে। তাহলে গতিশক্তি আমার সূত্র কি জানি? 1 বাই ই সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আগে বলে রাখি, এই যে এই সংখ্যাগুলো থাকে, এই সংখ্যাগুলো আগে বাদ, এই সংখ্যাগুলো ক্যান্সেল। তাহলে মনে করো এখানে আমার কি দেওয়া আছে, ই সমান এম ভি স্কোয়ার দেওয়া আছে, এটা মনে করো। তাহলে আমাদের ত্রুটি কি? ত্রুটি হচ্ছে ডিই ডিভাইডেড বাই ই। ডিই ডিভাইডেড বাই ই সমান এই এম এর উপর পাওয়ার 1, তাহলে 1 × ডিএম ডিভাইডেড বাই এম, প্লাস ভির উপর পাওয়ার 2, তাহলে 2 × ডিভি ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা মানগুলো একটু বসাই নেই। মানগুলো যদি আমরা বসাই দিই, তাহলে আমাদের ডিএম বাই ভরের ত্রুটি কত দেওয়া আছে? ভরের ত্রুটি দেওয়া আছে হচ্ছে 2%। একবারে ডিরেক্ট এটাই 2% প্লাস 2 বেগের ত্রুটি দেওয়া আছে 3%। তাহলে এটা আমাদের টোটাল 8% উত্তর হয়ে যায়। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। একবার সম্পূর্ণ কনসেপ্টটা আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো সমস্যা থাকার কথা না তোমাদের। তোমরা আরেকবার একটু বোঝো। যাই দেওয়া থাকুক সেই সূত্রটা লিখবা, পাওয়ার গুলো সামনে আসবে আর সেটা ত্রুটি হবে, আর সবগুলোর মাঝখানে প্লাস থাকবে। ঠিক আছে, প্লাস থাকবে। তাহলে 1 নম্বর প্রশ্ন কোনো সমস্যা নাই। 2 নম্বর প্রশ্নে আসো। দেখো, বলছে হচ্ছে ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি, ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কি? এটা তো একদম তোমরা ফিজিক্স যারা পড়েছো, এটা একদম মুখস্থ রাখতে হবে যে ভেক্টর এ যে কোনো দুটার ক্রস গুণফল, যে কোনো দুটার ক্রস গুণফল আর একটার সাথে ডট গুণফল হতে হবে। ঠিক আছে, তবে ভেক্টর দ্বয় হচ্ছে মানে একই সমতলে হবে। বুঝতে পারছো? ও, দুঃখিত, হ্যাঁ হ্যাঁ, এটা সমান আমাদের 0 হতে হবে, তবে আমাদের একই সমতলে ও হবে। ঠিক আছে, এখন যদি ভেক্টর বি ডট ভেক্টর এ ক্রস ভেক্টর সি সমান 0 হইতো, তবু আমাদের একই সমতলে হতে হবে, হবে। কারণ কি? যে কোনো দুটা ভেক্টরের ক্রস গুণফল, যে কোনো দুটার ক্রস গুণফল তৃতীয়টার সাথে আমাদের ডট গুণফল সমান 0 হলে আমাদের আহ একই সমতলে থাকবে। তাহলে 2 নম্বর প্রশ্নে দেখো, ভেক্টর এ ডট ভেক্টর বি আর ভেক্টর সি এর মধ্যে ক্রস গুণফল আছে, আর ভেক্টর এ এর মধ্যে আমাদের ডট গুণফল আছে। তাহলে কোনো সমস্যা নেই, এটা ক নাম্বারটা উত্তর হবে। এখন দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে। একটি কণার ভর, একটি কণার উপর এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ বল দেওয়া আছে আমাদের কত? এফ সমান দেওয়া আছে 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, আর এই বল প্রয়োগ করার ফলে আমাদের বস্তুটা সরণ কতটুকু করছে? সরণ ভেক্টর আর সমান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। ঠিক আছে, আমি ক্যাপ গুলা দেই না, একটু লেখার সুবিধার্থে আমি করছি। এখন বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে আমাদের বল দ্বারা সম্পাদিত কাজ, কাজ কিন্তু স্কেলার রাশি, এখানে আবার কেউ ভেক্টর দিও না কিন্তু। তাহলে
ভেক্টর এফ ডট ভেক্টর এস, এখানে আর দ্বারা প্রকাশ করছি, ভেক্টর আর দেই, তাহলে এদের হচ্ছে ডট গুণফল। ডট গুণফলের ক্ষেত্রে কি আই এর সাথে আই গুণন, তাহলে হচ্ছে 8 2 আর 6 গুণ করলে পারে 12, তারপর হচ্ছে -3 আর 2 +2 গুণ করলে -6, তারপর +2 আর -1 গুণ করলে -2, ঠিক আছে। তাহলে এটা সমান আমাদের 4 জুল হবে, অর্থাৎ আমাদের উত্তর হবে হচ্ছে 4 জুল, অর্থাৎ এফ বল প্রয়োগ করা এবং আর সরণ হলে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ হয় আমাদের 4 জুল। 4 নম্বর প্রশ্নটা এক হ্যান্ড ক্যালকুলেশন, তোমরা অনেকে ভয় পাবা, কিন্তু মোটামুটি করা যায়। কিন্তু পরীক্ষার হলে এই ধরনের প্রশ্নগুলো আমি বলবো স্কিপ করো, কারণ এটা করতে তোমার টাইম লেগে যাবে আর হঠাৎ করে এগুলো পারবা না। দেখো, বৃহস্পতি গ্রহের ভর 1.9 ইন্টু 10⁷ এবং ব্যাসার্ধ দেওয়া আছে 7 × 10⁷। বৃহস্পতি পৃষ্ঠে মুক্তিবেগ কত? বৃহস্পতি পৃষ্ঠে মুক্তিবেগ ধরা হচ্ছে ভি সমান, আমরা সূত্র কি জানি, √2gm ডিভাইডেড বাই আর, ঠিক আছে। তাহলে আমরা একটু মানগুলো বসাই দেই। তাহলে 2 ইন্টু জি, জির মান হচ্ছে 6.6 ইন্টু 10⁻11 ইন্টু এম এর মান কত, 1.9 ইন্টু 10⁻27, ঠিক আছে, ডিভাইডেড বাই আর ব্যাসার্ধ কত, 7 ইন্টু 10⁻7। এখন আমরা যেগুলো 10⁻7 10 আছে সেগুলো আগে কাটাকাটি করি। 10⁻7, তাহলে 10⁻7 আর হচ্ছে 10⁻27 থাকে হচ্ছে 10⁻20, তারপর এই 10⁻11 আর 10⁻20 এটা সমান আমাদের কাটাকাটি গেলে 10⁻9 থাকে, ঠিক আছে। এখন আমাদের থাকলো কি, আচ্ছা আরেকটা খেয়াল করো, 6.6 আর 7 কিন্তু প্রায় কাটা যায়, কারণ এটা অনেক কাছাকাছি, হিসাবে সুবিধার্থে আমরা কেটে দিব। তাহলে আমাদের কি থাকে, 2 আর হচ্ছে 1.9, 2 আর 1.9 আমরা গুণ করলে কত হয়, 19 দুগুণ 38, মানে 3.8 লেখা যায়, যেহেতু 1.9 আছে, ইন্টু 10⁻9, এই যে আমাদের 10⁻9 ভিতরে, এটা কিন্তু ভিতরে আছে, রুটের ভিতরে আছে। তাহলে এখন খেয়াল করো, আমরা চাইলে এটা কিন্তু 38 ইন্টু 10⁻8 লিখতে পারি। এখন 38-এর রুট কত, 38-এর রুট হচ্ছে 6 পয়েন্ট সামথিং, মনে করো 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻4 হবে, কারণ 10⁻8 এর পাওয়ার করলে পরে, রুট করলে পরে 10⁻4 হয়, অর্থাৎ এখানে আমাদের কাছাকাছি উত্তর আছে 6.02 ইন্টু 10⁻4 মিটার পার সেকেন্ড, এটাই আমাদের উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। আমরা জাস্ট মানটা বসালাম প্রথমে, বসানোর পর 2 ইন্টু 6.6 ইন্টু 10⁻11 ইন্টু 1.9 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 7 ইন্টু 10⁻7। এখন জাস্ট আমরা 10⁻7 এর মানে 10 যেগুলো আছে সেগুলো আগে কাটাকাটি করছি, থাকে আমাদের 10⁻9, 10⁻9 থাকে। এখন এই 10⁻9 আর এই হচ্ছে 6.6 কে 7 দ্বারা ভাগ করছি, মানে কাছাকাছি হয়, ভাগ করে 1 হয়েছে, তাহলে 2 আর হচ্ছে 1.9, এই 2 আর হচ্ছে 1.9 গুণ করলে 19 দুগুণ 38, অর্থাৎ 3.8 হবে ইন্টু 10⁻9। তাহলে এটাকে আমরা একটু দশমিকটা সরাই দিলাম, তাহলে 10 দ্বারা গুণ করলাম, তাহলে 38 গুণন 10⁻8 হবে। এটাকে রুট করলে 6 পয়েন্ট সামথিং ইন্টু, মানে 6 দশমিক কিছু একটা হবে, ইন্টু 10⁻4 হবে, কারণ 36-এর রুট হচ্ছে 6, তাহলে 38-এর রুট 6 দশমিক কিছু একটা হবে। তাহলে এটার কাছাকাছি উত্তর আছে 6.02 ইন্টু 10⁻20 10⁻4, এটাই উত্তর হবে আমাদের। আশা করি বুঝতে পারছো। হিসাবটা একটু লেন্দি প্রসেস, এই ধরনের প্রশ্নগুলো স্কিপ করার প্রথম দিকে স্কিপ করবা, যদি শেষের দিকে টাইম পেয়ে যাও অথবা তুমি অনেক ফাস্ট হয়ে গেলে, তোমার এই ধরনের প্রশ্ন আমি অ্যান্সার করতে আমি তোমাকে বাধ্য করবো যে তুমি অ্যান্সার করো, কিন্তু এট ফার্স্ট তুমি এই ধরনের স্কিপ করো, এই ধরনের প্রশ্নগুলো স্কিপ করো। এখন আমি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ ব্রাদার বা অ্যাজ এ মেন্টর হিসেবে আমি এটা বলতে পারি না তুমি স্কিপ করো, তবুও বলতে হচ্ছে, কারণ তোমাকে চান্স পাওয়াটাই তোমার মেইন উদ্দেশ্য। খেয়াল করো। আচ্ছা, আমি একটু দেখি আমার রেকর্ডিংটা অন আছে কিনা, কারণ একদিন আমি ভিডিও রেকর্ড করতেছিলাম, পরে রেকর্ডিং হচ্ছিল না। হ্যাঁ, ঠিক আছে। দেখো, 5 নম্বর প্রশ্নটা বলছে একক ক্ষেত্রফল এবং দেখো, একক ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, এবং ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11, এটা নিশ্চয় ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 2 × 10⁻11। এখন ইস্পাত লেখা আছে, ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এল দেওয়া আছে হচ্ছে 1 মিটার, তার টেনে 1 মিলিমিটার প্রসারিত করলে কত জুল। তাহলে আমাদের স্মল এল কতটুকু বৃদ্ধি করছে, 1 মিলিমিটার, অর্থাৎ 10⁻³ মিটার। এখন কত জুল কাজ সম্পন্ন হবে, তাহলে আমাদের কত জুল কাজ, অর্থাৎ ডাব্লিউ সমান বের করতে বলছে। ডাব্লিউ সমান জানি হচ্ছে ওয়াই এ
এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এল। ঠিক আছে, এটাই তো আমরা জানি সূত্র, এটা তো তোমার পারতে হবে। ওয়াই এর মান হচ্ছে 2 × 10⁻11 দেওয়া আছে এটা। এর মান হচ্ছে 1 এল, এল স্কোয়ার অর্থাৎ 10⁻³ তার উপরে স্কোয়ার করলে 10⁻6 হয়ে যায়। ঠিক আছে, যেটার উপরে স্কোয়ার করলে 10⁻6 ডিভাইডেড বাই 2 × 1। ঠিক আছে, 1 মিটার। এল এর মান তো 1 দেওয়া আছে, তাহলে এই টু কাটা গেল, 10⁻11 আর 10⁻6 কাটা গেলে আমাদের 10⁵ থাকে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে, 10⁵ জুল কৃতকাজ হবে। তাহলে দেখো অপশনে উত্তর দেওয়া আছে এটার। 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 6 নম্বর প্রশ্নটা বলছে, 6 নম্বর প্রশ্নটাই বলছে একটি কার্নো ইঞ্জিন 600 কেলভিন তাপমাত্রার তাপ উচ্চ হতে, তাহলে মানে তাপ উচ্চ হতে মানে T1, T1 হচ্ছে আমাদের 600 কেলভিন, এইভাবে লিখে লিখে নিবা তাহলে অঙ্ক ভুল কম হবে। কত জুল তাপ সংগ্রহ করছে, তাপ গ্রহণ করছে কত জুল, Q1 হচ্ছে আমাদের 1200 জুল, 1200 জুল। এবং তাপ গ্রাহকে 300 জুল তাপ বর্জন করছে, তাহলে Q2 হচ্ছে আমাদের 300 জুল। তাহলে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা T2 সমান হওয়ার, তাহলে আমরা কি জানি, সূত্র জানি হচ্ছে Q2 ডিভাইডেড বাই Q1 সমান T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, আমাদের T2 দরকার, তাহলে T2 সমান আমরা লিখতে পারি Q2 T1 ডিভাইডেড বাই Q1। ঠিক আছে, তাহলে এটা সমান Q2 হচ্ছে আমাদের 300 জুল ইন্টু T1 এর মান কত, T1 হচ্ছে আমাদের 600 কেলভিন এবং Q2, দুঃখিত, হ্যাঁ Q1 হচ্ছে আমাদের 1200। দেখো আমাদের যা দেওয়া আছে সেটাই আমরা জাস্ট লিখলাম। তাহলে এটা ভাগ করলে 2 হয়, 2 দ্বারা 300 কে ভাগ করলে 150 হয়, অর্থাৎ 150 কেলভিন, 150 কেলভিন অর্থাৎ তাপ গ্রাহকের তাপমাত্রা। ঠিক আছে, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন আসছিল, এগুলা কিন্তু আবার স্কিপ করা যাবে না। ঠিক আছে, এগুলা কিন্তু স্কিপ করা যাবে না। দেখো 10⁻⁻6, মনে করো একটা আদান দেওয়া আছে, সেই আদানটা হচ্ছে 10⁻⁻6 কুলম্ব, এবং আরেকটা আদান দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁻6 কুলম্ব দেওয়া আছে। আদান পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। মনে করো এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার দেওয়া আছে। আহ দেখো এগুলা মিটারে নিব না, কারণ আমাদের সবগুলো প্রশ্নের উত্তর মানে উত্তরগুলা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমরা মিটারে নিব না। এখন আধা, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, একটু এক মিনিট, হ্যাঁ। আধান দুটির সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই দেখো মনে করো এই বিন্দুতে, এই একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাহলে এখান থেকে আমাদের এক্স দূরত্ব, মনে করো এক্স দূরত্বটা আমাদের, এক্স দূরত্ব মানে এই আধান থেকে আমাদের এক্স দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তাহলে এটা এই ধরনের তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এই ধরনের গুলো শর্টকাটে করা যায় কিভাবে জানো, জাস্ট 10⁻⁻6 যে আদানটা দেওয়া থাকবে সেইটাকে সেটা লিখবা, এবং ওই আদান থেকে এই যে 10⁻⁻6 লিখছি না আমরা, 10⁻⁻6 থেকে আমাদের এই যে এই পর্যন্ত আমাদের দূরত্ব, তার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, দূরত্বের বর্গ, তারপর এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের অপর আদান হচ্ছে 2 × 10⁻⁶ ডিভাইডেড বাই আবার এইখান থেকে আমাদের এইখানকার পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে হচ্ছে 10⁻x। দেখো পুরাটা পুরাটার দূরত্ব কিন্তু আমাদের 10 সেন্টিমিটার, আর এইটুকু দূরত্ব আমাদের এক্স, তার মানে কি এইখান থেকে আমাদের এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 10⁻x, 10⁻x হবে, তাই না, 10⁻x হবে। তাহলে 10⁻x এর স্কোয়ার, তাহলে এটা দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, তাহলে আমাদের উত্তর, আমরা এটা একটু এখন ক্যালকুলেশন করব, এত স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেখো কিভাবে, এই যে এটাকে আমরা ওই পাশে নিয়ে নিছি, এই যে এখানে নিছি, তারপর হচ্ছে একটু উত্তর থেকে গেল। এখন জাস্ট আমরা ক্যালকুলেশনটা করে নেব। এখন আমরা এই যে এখানে ভাগ করে দিলাম 10 ডিভাইডেড বাই x - 1 এর উপর স্কোয়ার সমান 2, এই যে এখানে ভাগ করে দিছি, তাহলে 10 ডিভাইডেড বাই x - 1 সমান √2। এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে গেলাম, +1 হয়ে গেল। তাহলে হচ্ছে আর x সমান কি, 10 ডিভাইডেড বাই √2 +1। এখন বলবা যে এখন তো রুট চলে আসছে, √2 তো আমাদের আনকমন, এগুলা পারবো কিভাবে, তাই না, এগুলা তো আমি বলেই দিছি। √3 মান হচ্ছে 1.71, এটা মুখস্থ করতে হবে। √2 মান হচ্ছে 1.41। ঠিক আছে, এই দুটা মুখস্থ করতে হবে তোমাদেরকে, কিছু করার নাই। তাহলে আমাদের 10 ডিভাইডেড বাই √2 মান হচ্ছে 1.41, আর হচ্ছে 1 যোগ করলে পরে 2.41 হয়। ঠিক আছে, তাহলে এটা সমান আমাদের 4.14 সেন্টিমিটার আসে। এখন বলতে পারবা যে কিভাবে এত বড় ভাগটা করলেন আপনি। আসলে এত বড় ভাগটা করি নাই, এখানে তুমি যদি এই
10কে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে কত হয়? 5 হয়। তাহলে অবশ্যই উত্তরটা অবশ্যই যেহেতু এখানে 2.41 আছে তাহলে অবশ্যই 5 এর চেয়ে ছোট হবে। 5 এর চেয়ে ছোট হবে অ্যান্সারটা, 5 এর চেয়ে ছোট হবে। 5 এর চেয়ে ছোট দুটো আছে, 4.86 আর হচ্ছে 4.14। এখন 4.86 হবে না, কারণ এখানে যদি আমাদের 3 থাকতো তাই তো হচ্ছে গিয়ে প্রায় 3 এর কাছাকাছি থাকলেই তো আমাদের 4.86 হয়ে যায়। আহ, হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের 4.17 হবে। আর এটা তোমরা এমনিতে ক্যালকুলেশন পারবা, এত ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু প্র্যাকটিস করো। আর ভিডিওগুলো কেমন লাগে? তোমরা তো কেউ সেরকম রেসপন্স করো না, ভিডিওগুলো কি আসলে ভালো লাগে কিনা কমেন্টে জানাও না কিছু। দেখো বলছে 20 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্যে, তাহলে গ্যালভানোমিটারের রোধ দেওয়া আছে আমাদের 20 ওহম, এটা লিখে নিলাম। কত রোধের একটি শান্ট জুড়ে দিলে, অর্থাৎ এস আমাদের বের করতে বলছে, শান্ট জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তার মানে হচ্ছে মোট তড়িৎ প্রবাহ আই হচ্ছে আমাদের 100 অ্যাম্পিয়ার, আর আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আইজি হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন হচ্ছে শান্ট বের করা লাগবে, এটা তো আমাদের বলেই প্রথমে বের করছি, খেয়াল করো। তাহলে আমরা সূত্র কি জানি? আইজি সমান কি জানি? আইজি সমান জানি হচ্ছে এস আই ডিভাইডেড বাই এস প্লাস জি, তাই না? এস আই ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে আমরা একটু এসটা বের করে নিব। এসটা বের করতে গেলে আমরা মানটা আগে বসাই দিই। তাহলে 10 আইজি, দুঃখিত, আইজি মানে হচ্ছে 10 সমান এস হচ্ছে গিয়ে আমাদের বের করা লাগবে, আই হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই এস প্লাস 20। আমরা একটু আর গুণ করে দিব, আর গুণ, আচ্ছা আর গুণ না করে এই 10 আর এই 100 ভাগ করলে পরে আমাদের 10 হয়। তাহলে এস প্লাস 20 সমান হচ্ছে আমাদের 10 এস হয়। তাহলে আমাদের 9 এস সমান আমাদের 20 আসতেছে, ঠিক আছে। অতএব আমাদের এস সমান 20 ডিভাইডেড বাই 9, অর্থাৎ এটাকে ভাগ করলে 2.22 হয়। কিভাবে 2.22 হয়? দেখো আমরা একটু ভাগ করে দিলাম। তাহলে 9 দুগুণা 18, তারপর একটা দশমিক নিলাম, তারপর 2 নিলাম, 2 থাকলো, শূন্য নিলাম, তারপর 2.2222 মানে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এটা বুঝতে পারছো? ক্যালকুলেশন গুলো তো এখন পারার কথা। এখন আমি এতগুলো ভিডিও করছি, সবগুলাতে আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাই। হ্যান্ড ক্যালকুলেশন আমি এত ভিডিওতে বলি, সেক্ষেত্রে তোমাদের নিজেরই এখন বুঝতে পারার কথা যে আমি কোন পদ্ধতিগুলো, স্টেপ গুলো আমরা ফলো করতেছি, ঠিক আছে। কোন মাধ্যমের আপেক্ষিক প্রবেশতা দেওয়া আছে আমাদের 1.08 এবং ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে 1.005 হলে ওই মাধ্যমের আলোর বেগ কত? এখন আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে আলোর বেগ সি সমান জানি হচ্ছে, আলোর বেগ সি সমান সি নট ডিভাইডেড বাই রুট ওভার মিউ এপসিলন। এটা আমরা সূত্র জানি, কিন্তু এখানে আমরা মানগুলো বসাই দেই। দেখো 3 × 10⁸, যেহেতু সি নট হচ্ছে আলোর বেগ হচ্ছে, বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে বা শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। তারপর রুট ওভার মিউ হচ্ছে 1.008, আর হচ্ছে এপসিলন হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক ধ্রুবক 1.005। আসলে এটা কোনোভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না। আর প্রথম কথা, হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না, এটা স্কিপ করে ফেলবা, সম্পূর্ণ স্কিপ করে ফেলবা। এই ধরনের প্রশ্ন হাত দেওয়ার দরকার নাই, টাইম ওয়েস্ট করার দরকার নাই। 2 নম্বর কথা হচ্ছে এটা আমি ক্যালকুলেটর দ্বারা করছি, উত্তর মিলে নাই। উত্তর আসছে আমাদের 2.28 × 10⁸ আসছে, এটা আমাদের উত্তর, এটা আসছে। আর আমারও যতটুকু বিশ্বাস এটাই উত্তর হবে। এখানে যেটা দেওয়া আছে ক নাম্বার অপশন উত্তর দেখতেছো, আসলে এটা উত্তর হবে না, এত কম হবে না। 2.28 × 10⁻11। তোমরা জাস্ট প্রসেসটা খেয়াল রাখো। এই প্রশ্ন তো তোমাদের অ্যান্সার করতে বলি নাই, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমরা মোটামুটি স্কিপ করলাম, দেখি আমরা কতগুলো স্কিপ করা লাগতে পারে। 10 নাম্বার, 10 নাম্বার প্রশ্নটা বলছে আমাদের যে কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে হচ্ছে আমাদের দেখো ক্ষয় ধ্রুবকের মান বলতে আমাদের ল্যামডা দেওয়া আছে, আর এর অর্ধায়ু চাইছে। আমরা অর্ধায়ু সমান ল্যামডা সমান কি জানি? আচ্ছা, একবার ডিরেক্ট অর্ধায়ুতেই চলে যায়। দেখো আমরা অর্ধায়ু টি হাফের সূত্র জানি হচ্ছে আমাদের 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, এটা আমাদের সূত্র। তাহলে আমরা মানগুলো একটু বসাই দেই। তাহলে হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডার মান হচ্ছে 0.0038
5। এখন আমরা এই দশমিকটা যদি তুলে দেই, তাহলে দশমিকটা তুলে দিলে পরে দশমিক তুলে এইখানে বসাবো, তাহলে কয় ঘর পিছালাম, তাহলে 10 ঘর, 2 ঘর পিছালাম, তাহলে আমরা 100 দ্বারা এখানে গুণ করে দিব উপরে। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো, এখন এইটা আর এইটা প্রায় দ্বিগুণের কাছাকাছি, তাই 2 দ্বারা গুণ করে দিব। এটা এটা ভাগ করলে আমাদের 2 হয়, তাহলে 100 গুণন 2 হচ্ছে 200 সেকেন্ড হয়। এখন 200 সেকেন্ডের কাছাকাছি একটা উত্তর আছে 3 মিনিট। ঠিক আছে, 3 মিনিট সমান কি 180 সেকেন্ড। এটা 200 সেকেন্ডের কাছাকাছি। এখন বলতে পারো এখনো 20 সেকেন্ড কম বেশি। হ্যাঁ, 20 সেকেন্ড কম বেশি, কিন্তু এই যে এখানে তো আমরা কাছাকাছি ধরে নিছি। এখানে এখানে তো হয়তো 1.98 বা 1.95, মানে এইভাবে তোমাকে ক্যালকুলেশন গুলো করতে হবে। তুমি যদি এক্সাক্ট উত্তর চাও যে ভাইয়া আপনি এক্সাক্টলি বলে দেন, আমার কোনো ক্ষমতা নেই, অন্য কেউ পারতে পারে ভাই, আমি অন্তত পারি না। আমি এভাবে ক্যালকুলেশন করি। তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত তারা অন্তত জানবে। পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8 এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 3/2। আগে কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। দেখো, বলছে হচ্ছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, তার মানে কি, পানি আমরা ওয়াটার দিলাম, তাহলে ওয়াটার মিউ জি কাছের, পানির সাপেক্ষে কাছের, তাহলে ডাব্লু 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 মিউ জি সমান আমাদের 9/8 দেওয়া আছে। ঠিক আছে, আর ডাব্লু মিউ জি সমান আমরা লিখতে পারি মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সূত্র, এটা কিন্তু মুখস্থ করতে হবে, যেটা পরে থাকবে সেটা উপরে থাকবে, আর যেটা আগে থাকবে সেটা আমরা নিচে দিব। এখন তাহলে এটা আমরা 1 নাম্বার রেখে দিলাম। তারপর কি দেওয়া আছে, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, বায়ুর সাপেক্ষে তার মানে এয়ার এ মিউ জি দেওয়া আছে, এ মিউ জি দেওয়া আছে 3/2। তাহলে এটা সূত্র কি, মিউ জি ডিভাইডেড বাই মিউ এ সমান দেওয়া আছে আমাদের 3/2। এখন আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে আমাদের বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বলতে এ বায়ুর সাপেক্ষে পানি, হ্যাঁ, এ মিউ ডাব্লু সমান হচ্ছে মিউ ডাব্লু ডিভাইডেড বাই মিউ এ। এইটা কিন্তু আমাদের চাইছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, দেখো তো আমরা এইটাকে 2 নাম্বারটাকে যদি আমরা 1 নাম্বার দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা পেয়ে যাচ্ছি না? তাহলে খেয়াল করো, দেখো এখন অনেক বড় হয়ে বড় বড় দেখা যাচ্ছে যে এত বড় ক্যালকুলেশন, আসলে তোমরা যখন এটা পারবা এত তো লিখবা না। তখন তো তোমরা জাস্ট এই যে 1 নাম্বার সমীকরণ লিখবা, 2 নাম্বার সমীকরণ লিখবা, শেষ। তারপর ভাগ করে দিবা। তাহলে আমরা 2 নাম্বার সমীকরণ মিউ জি ডিভাইডেড বাই মিউ এ ডিভাইডেড বাই, আমরা লিখলাম হচ্ছে আমাদের, তারপর 1 নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। এখন এটা সমান আমাদের 3/2 ডিভাইডেড বাই 9/8। এখন আমাদের এখান থেকে আমাদের কাটা যায়, এই যে মিউ জি কাটা গেল, কাটা গেলে আমাদের থাকে হচ্ছে মিউ এ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ থাকে। এটা সমান আমাদের 3/2 ইন্টু 8/9। তাহলে আমাদের ভাগ করলে পার 3, এটা ভাগ করলে পারে আমাদের 4 হইতো, অর্থাৎ আমাদের 4/উত্তর। ঠিক আছে, 4/উত্তর দ্বারাও একটু মিউ এ ডিভাইডেড বাই, দেখো এই যে এখানে আমি একটু ভুল লিখে ফেলছি, দুঃখিত। এই যে এখানে আমি একটু ঠিক করে দিতেছি, কারেকশন করে দিতেছি। এখানে আমি একটু খেয়াল করো, মানে ভুল করি নাই, পুরো ক্যালকুলেশনটা ঠিক আছে, এখানে আমি লিখতে ভুল করছি। দেখো এখানে হচ্ছে আমাদের এটা ভাগাকার আছে, তাহলে উল্টায় গেলে আমাদের কি হবে, মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ এ, এটাই তো হয় আমাদের, তাই না? এটা সমান আমাদের 4/3 হয়, একটু আগে দেখছো এটা সমান আমাদের 4/3 হয়। তাহলে আমাদের যেটা বের করতে বলছে সেটা আমাদের বের হয়ে গেছে। তো আশা করি বের বের হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু ইজি ছিল, কঠিন ছিল না সেরকম। অর্থাৎ তোমরা বড় ভাবতেছো অনেক বড় ম্যাথটা, যা আসলে অ্যাকচুয়ালি অতটা বড় না। আসলে অতটাও বড় না। পরে পরবর্তী প্রশ্নটা খেয়াল করো। এই প্রশ্ন আসলে সমস্যা নাই। এরপর এই প্রশ্নটা কিন্তু রিপিট কোশ্চেন। দেখো, কৃষি বিশ্ববিদ্যালয়ের 2017 বা 2018 সেশনের এটা রিপিট কোশ্চেন। কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছর
অর্থাৎ বছরে কতটুকু তড়িৎ শক্তি উৎপন্ন করে, বছরে তড়িৎ শক্তি উৎপন্ন করে আমাদের হচ্ছে অর্থাৎ মোট শক্তি হচ্ছে আমাদের 5.5 ইন্টু 10^11 কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ারকে আমরা যদি সাধারণ প্রকাশ করি, তাহলে কিলো অর্থাৎ হচ্ছে 1000 দ্বারা গুণ করবো, অর্থাৎ 10 কিউব। আর আওয়ার হচ্ছে 3600 দ্বারা গুণ করবো, অর্থাৎ জুল সেকেন্ডে পরিণত করবো আমরা। ঠিক আছে, এখন রূপান্তরিত করে। এখন রূপান্তরিত ভরের পরিমাণ কত? আমরা কি জানি? E সমান আমরা কি জানি? mc²। mc², এই ভরটা আমাদের চাইছে, তাহলে ভর m সমান হচ্ছে E/c²। ঠিক আছে, E/c²। তাহলে এর মান কত পাইছি আমরা? 5.5 ইন্টু 10^11 ইন্টু 1000 ইন্টু 3600। ঠিক আছে, দেখো কিভাবে পেলাম, এটা তো আমি দেখালাম। এই যে কিলো, কিলো আছে, কিলোর পরিবর্তে 1000 গুণন, আর ওয়াট আওয়ার আছে, আওয়ার আছে, আওয়ারকে সেকেন্ডে পরিণত করতে 3600 দ্বারা গুণ করছি। আর c² অর্থাৎ হচ্ছে 3 ইন্টু 10^8 এর উপর স্কোয়ার। এটা আমরা একবারে লিখে দিলাম। আহ, এটা একবারে লিখে দিলাম 9 ইন্টু 10^16, 9 ইন্টু 10^16 লিখে দিলাম, 9 ইন্টু 10^16 লিখে দিলাম। তাহলে এবার আমরা ভাগ করব। এই ভাগটা হবে হচ্ছে, এখানে আমাদের 11, 11টা আছে, এখানে আছে 3টা, তাহলে 14টা হইলো। 14টা আর 2টা কয়টা হইলো? 16টা, তাই না? 16টা, 10^16 আছে, আর 10^16 কাটা গেল। ঠিক আছে, এখন এখানে আমাদের থাকলো হচ্ছে 36। এই 9 দ্বারা 36 কে ভাগ করলে আমাদের কত হয়? 4। তাহলে এই 4 আর হচ্ছে 5.5 গুণ করলে আমাদের 4×5=20, আর 4 গুণন 0.5 অর্থাৎ 2 হয়, অর্থাৎ 22 হয়। ঠিক আছে, অর্থাৎ 5.5 আর হচ্ছে 4 গুণ করছি, তাহলে হচ্ছে 22 হয়। এখন আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বোঝাই দিতেছি। এখানে হচ্ছে 10^11 আর হচ্ছে 10 to 1000, তাহলে হইলো কত? 14, 10^14। আর এখানে আছে দুটা, তাহলে 10^16। এই 10^16 আর 10^16 কাটাকাটি গেল। এই 9 দ্বারা 36 কে কাটা দিলাম, এই যে 36 কে, তাহলে আমাদের কত হলো? 4। এই 4 দ্বারা আমাদের 5.5 কে গুণ করলে আমাদের 22 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু একটা প্রশ্ন দুইবার করে বোঝাচ্ছি এই কারণেই, কারণ তোমরা এখানে সবাই একই লেভেলের স্টুডেন্ট না। কেউ একজন উইক আছো, কেউ একজন ফার্স্ট আছো, তাই সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই সংখ্যা প্রদর্শন করে? এটা মুখস্থ করবা। ফারেনহাইট আর হচ্ছে গিয়ে সেলসিয়াস, ফারেনহাইট ও সেলসিয়াসে আমাদের হচ্ছে -40°C তাপমাত্রা, অথবা -40°F, দুটা কিন্তু একই এক্ষেত্রে। আর হচ্ছে আমাদের ফারেনহাইট ও কেলভিন তাপমাত্রায়, ফারেনহাইট এবং কেলভিনে হচ্ছে আমাদের 574.25, 574.25 কেলভিন। ঠিক আছে, 574.25 কেলভিন, এই দুটো মুখস্থ করো। ফারেনহাইট এবং সেলসিয়াস হচ্ছে -40°C অথবা -40°F, এবং ফারেনহাইট এবং কেলভিন হচ্ছে 574.25 অথবা 574.25, অথবা, হ্যাঁ, 574.25 কেলভিন। ঠিক আছে, এরপরের প্রশ্নটা খেয়াল করো। 14 নম্বর প্রশ্নটা কি বলছে? 14 নম্বর প্রশ্নটাও কিন্তু রিপিট কোশ্চেন। দেখো মোটামুটি ভালোই রিপিট আসে, এই কারণে বারবার ভিডিওগুলা দেখতে বলি। একটি ট্রানজিস্টরের একবার হুবহু রিপিট। একটি ট্রানজিস্টরের আলফা দেওয়া আছে, আলফা বিবর্তক দেওয়া আছে হচ্ছে 9.98, এবং আই এর মান দেওয়া আছে হচ্ছে, নির্গমন দেওয়া আছে 1.5 মিলিঅ্যাম্পিয়ার। খেয়াল করো, মিলিঅ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আইবি এর মান কত? আমরা দেখো আলফার মান জানতাম, আলফা সমান জানি আই ই বাই আই, সরি, আইসি বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই। এটা হচ্ছে আমরা আলফার মান জানতাম। তাহলে আইসি সমান আমরা জানি হচ্ছে আইই মাইনাস আইবি। ঠিক আছে, আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই। এখন আমাদের দরকার হচ্ছে আইবি, তাহলে আমরা আইবিটা একটু বের করে নিয়ে আসি। তাহলে আলফা আইই সমান হচ্ছে আমাদের আইই মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে আমাদের আইবি দরকার, শুধুমাত্র আইবি এক পাশে রাখলাম। তাহলে আইই আইই মাইনাস আলফা আই ই। হ্যাঁ, দেখো আইই মাইনাস আলফা আই ই।
তাহলে আমরা এখান থেকে টা যদি কমন নেই, কমন নিলে আমাদের 1 মাইনাস আলফা থাকে। এখন আমরা মানটা বসাই দিব। আমাদের এই যে আলফা বি এর মান কিন্তু বের হয়ে গেল। জাস্ট আমরা ক্যালকুলেশন করছি এখানে। তাহলে এর মান হচ্ছে আমাদের কত দেওয়া আছে? 1.5 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। তাহলে আলফার মান দেওয়া আছে 0.98। ঠিক আছে, 0.98। তাহলে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 1 মাইনাস আলফা, অর্থাৎ হচ্ছে 0.02। 0.02 মানে 2/100। ঠিক আছে, 2/100। তাহলে 2/100 যদি হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে 1.5 ইন্টু 2 ইন্টু 1/10⁵ হবে, কারণ কি এই যে 10⁻³ এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, তাহলে 10⁵ হয়ে যাবে। আর 100 আর 10⁵ মিলে 10⁵ হলো। এখন উত্তরে খেয়াল করো, উত্তরে কি দেওয়া আছে? উত্তরে কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার দেওয়া আছে সবগুলা। তাহলে কি আমাদের এটা অ্যাম্পিয়ার, তাহলে মাইক্রো অ্যাম্পিয়ারের নিতে কি করা লাগবে? 10⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে 1.5 ইন্টু 2 ইন্টু 10⁵ ইন্টু 10⁶ দ্বারা গুণ করলাম, তাহলে কি এলো? মাইক্রো অ্যাম্পিয়ার উত্তর চলে আসলো, তাই না? মাইক্রো অ্যাম্পিয়ারে আসলো। এখন আমরা একটু কাটাকাটি করি। তাহলে থাকে হচ্ছে 10। 10 আর হচ্ছে 2 এ গুণ করলে হচ্ছে 20। 20 আর হচ্ছে 1.5 গুণ করলে হচ্ছে আমাদের 30 মাইক্রো অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে? কঠিন লাগছে? কঠিন তো লাগে নাই। আমাদের জাস্ট সূত্রটা আমরা লিখছি। সূত্র হচ্ছে আমাদের আলফা সমান আইসি বাই আইই, আইসি ডিভাইডেড বাই আইই। আইসি সমান জানি আইই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন বের করে জাস্ট আইবি এর মানটা বের করছি, যেহেতু আমাদের আইবি এর মানটা দরকার। তাহলে আইবি সমান আইই ইন্টু 1 মাইনাস আলফা। এখন জাস্ট আমরা মানটা বসাইছি। এর মান দেওয়া আছে হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1.5 মিলি অ্যাম্পিয়ার তো আমরা বসাবো না, অ্যাম্পিয়ারে বসাবো। তাহলে মিলিটাকে অ্যাম্পিয়ারে প্রকাশ করতে 10⁻³ দ্বারা গুণ করছি ইন্টু 1 মাইনাস 0.98। এখন 1 মাইনাস 0.98 মানে 0.02, আর এটা অর্থ হচ্ছে 2/100। ঠিক আছে? এখন দেখো উত্তর সবগুলা আমাদের মাইক্রো অ্যাম্পিয়ার আছে, তাই আমরা 10⁶ দ্বারা গুণ করছি। গুণ করার পর 10⁵ আর 10⁶ কাটাকাটি যে 10 থাকলো জাস্ট। এই 10 দ্বারা 2 কে গুণ করলে পরে 20 হয়। 20 আর 1.5 গুণ করলে 30 মাইক্রো অ্যাম্পিয়ার হয়। আশা করি এবার বুঝতে পারছো প্রশ্নটা। সহজ ছিল কিন্তু। এরপর 15 নম্বর প্রশ্নটা বলছে কাজের মাত্রার সমীকরণ কোনটি? কাজের মাত্রার সমীকরণ কোনটি বলো? কাজ সমান কি জানি আমরা? কাজ সমান জানি হচ্ছে ডাব্লিউ সমান এফ এস, তাই না? আর এফ সমান আমরা কি জানি? এম এ। এম এ এস। তাহলে আমরা এম এস এক পাশে রাখলাম। এ সমান আমরা কি জানি? এ সমান জানি হচ্ছে এস বাই টি স্কোয়ার, তাই জানি না? ভি বাই টি। তারপর আবার ভি সমান হচ্ছে এস বাই টি, তাহলে এস বাই টি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম দিন শেষে? এম এস স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। ঠিক আছে? এখন এটা মাত্রা বসা যায়। ভরের মাত্রা হচ্ছে এম, এস হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা কি? এল স্কোয়ার। তাহলে টির মাত্রা কি? সময়, টি হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটা -2 হবে, কারণ এটা নিচে থেকে উপরে নিয়ে গেলে -2 হয়ে যাবে। ঠিক আছে? এটা গ নাম্বার অপশনে উত্তর দেওয়া আছে। 16 নাম্বার প্রশ্নটা, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলে দোলকটির দৈনিক কত সেকেন্ড ধীরে চলবে? দেখো এটা খুব সহজ। প্রথমে কথা হচ্ছে আমাদের সূত্র জানি হচ্ছে টি সমান টি 2 পাই√এল ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের সম্পর্ক হচ্ছে টি1/টি2 সমান √এল1 ডিভাইডেড বাই এল2। যদি এগুলা ধ্রুব, এগুলা তো ধ্রুবই, তাহলে টি1/টি2 সমান √এল1/এল2। এখন দেখো আমাদের বলছে হচ্ছে কার্যকরী কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করছে। তাহলে আমাদের সেকেন্ড দোলক, অর্থাৎ হচ্ছে আমাদের টি1 এর মান হচ্ছে 2 সেকেন্ড ডিভাইডেড বাই টি2 সমান √এল1 কত? 100 মিটার ধরো, ডিভাইডেড বাই 1% বৃদ্ধি করা মানে কি? 1 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি করছে। তাহলে 100 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 101। এখন এটাকে তুমি হ্যান্ড ক্যালকুলেশন বের করতে পারবা কোনোভাবে? এত বড় মানে বের করতে পারবা না। তাই এটা করার দরকার নাই, এটাও স্কিপ করবা। দুটা প্রশ্ন কিন্তু আমরা স্কিপ করলাম, তবে প্রসেসটা আমি দেখা দিতেছি। প্রসেসটা হচ্ছে এখান থেকে তুমি টির মানটা বের করবা, টি টুর মানটা বের করবা, টি টুর মান তুমি পাবা, টি টুর মানটা তুমি কিছু একটা পাবা আর কি। পাইলে এখন কত সেকেন্ড ধীরে চলছে? তাহলে আমরা সূত্র জানি হচ্ছে টি টু সমান হচ্ছে 86,000 2 ইন্টু
৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস, সরি, কত সেকেন্ড ধীরে চলছে এটা হচ্ছে টি, আমাদের কত সেকেন্ড ধীরে চলছে, এখানে মাইনাস টি2 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা বসালে আমাদের উত্তরটা হয়ে যাবে। ও, এটা একটু লেন্দি প্রসেস, তো এটা আমার এই মুহূর্তে সঠিকভাবে মনে নাই। তবে এটা এরকমই হয়ে যাবে, তোমরা এটা অনেকে পারো। এটা আমাদের 400 সেকেন্ড হবে উত্তর। এটা উত্তর আমি ক্যালকুলেটর করে দেখছি, এটা 400 সেকেন্ড হয়ে যাবে। কোনটি কম্পাঙ্কের একক নয়? কম্পাঙ্কের একক নয় হচ্ছে, আমাদের কম্পাঙ্কের একক কোনগুলা সেগুলো আগে আমাদেরকে জানতে হবে। কম্পাঙ্ক এফ দ্বারা প্রকাশ করা হয়, কম্পাঙ্কের একক হার্টস দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে কম্পাঙ্ক সমান কি 1/t, তাহলে 1/t মানে হচ্ছে সাইকেল, 1 দ্বারা হচ্ছে এক চক্র বোঝায়, তাহলে সাইকেল ডিভাইডেড বাই সময়, টি হচ্ছে সেকেন্ড, তাহলে হচ্ছে সাইকেল সাইকেল পার সেকেন্ড। তারপর বার বাই সেকেন্ড, ওই সাইকেল যেটা মানে একবার ঘুরতেছে দুবার ঘুরতেছে, তার মানে এটা কি বার বাই সেকেন্ড, বার বাই সেকেন্ড। এখন হবে না কোনটা, রেডিয়ান বাই সেকেন্ড, রেডিয়ান বাই সেকেন্ড হবে না, তাহলে প্রথম তিনটা হবে আর 4 নাম্বারটা হবে না। ঠিক আছে, এই তখন মনে হয় ক্যালকুলেটর ইউজ করতে দিত কিনা আমি জানি না, এই ধরনের প্রশ্ন দিছে কেন এতগুলা। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে রোধতাপ প্রক্রিয়ার প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো, চূড়ান্ত তাপমাত্রা -45 ডিগ্রি, 45.60 ডিগ্রি সেলসিয়াস হলে গামা এর মান কত? এটা আমাদের কিসের সম্পর্ক? আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কি জানি, T1 V1 টু দি পাওয়ার গামা -1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা -1। এটা আমাদের সূত্র। এখন এই যে এই গামার মানটা বের করতে বলছে, বলো এই গামার মানটা এই ধরনের -45 ডিগ্রি সেলসিয়াস, 215 ডিগ্রি সেলসিয়াস, এটা কি বের করা কোনোভাবে সম্ভব? এটা হ্যান্ড ক্যালকুলেশনে বের করা সম্ভব? অন্তত আমি তো পারতেছি না ভাই, তোমরা যদি পেরে থাকো তাহলে আমাকে শিখিয়ে দিও, আমি শিখে নিব। এটা এটাও স্কিপ করবা ভাই, এটা আমি পারি নাই কোনোভাবে। ঠিক আছে, তবে ক্যালকুলেশন যদি ক্যালকুলেটর বসাও, এই সূত্র বসাইলে এবারে হয়ে যাবে। আসো এবার তারপরের প্রশ্নে আসো, তাহলে আমরা তিনটা স্কিপ করলাম, শুধুমাত্র ফিজিক্সে তিনটা, দেখো সামনে আরো কতগুলো স্কিপ করি কি না করি সেটা খেয়াল করো। তবে আমি তোমাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মিস করবে, আমি কি পড়াই না পড়াই তোমরা তো অনেক বুঝতে পারবা না। একটা অন্তত ভিডিও সম্পূর্ণ দেখো, না দেখলে তো বুঝতে পারবা না। একটি মাপন যন্ত্রে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, ওই যন্ত্র দ্বারা কত ক্ষুদ্রতম আহ দৈর্ঘ্য নিখুঁতভাবে মাপা যায়? ভার্নিয়ার ধ্রুবক যা দেওয়া থাকে ওইটাই অত নিখুঁতভাবে মাপা যায়। তাহলে 0.1 মিলিমিটার দেওয়া আছে, তাহলে আমাদের কতটুকু, এটাকে মিটারে প্রকাশ করলে 0.00001 মিটার হবে না? 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করলে এবার 0.0001 মিটার হবে। এত নিখুঁতভাবে মাপতে পারবে। অর্থাৎ 0.0001 মিটার যদি কোনো একটা চুলের ব্যাসার্ধ থাকে তাহলে সেটাও মাপতে পারবে, এত নিখুঁতভাবে মাপে এটা। বুঝতে পারছো? তাহলে ধ্রুবক যা দেওয়া থাকে ওইটাই নিখুঁতভাবে মাপতে পারে। এটা রিপিট কোশ্চেন। তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড এবং 35 মিটার পার সেকেন্ড। তাদের মূল গড় বর্গবেগ কত? আমরা মূল গড় বর্গবেগের সূত্র কি জানি? মূল গড় বর্গবেগ সমান জানি হচ্ছে √C1 এর স্কোয়ার প্লাস C2 এর স্কোয়ার প্লাস C3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 3। কেন? তিনটা বেগ আছে না, তার কারণে 3। তাহলে আমরা মানটা বসাই দেই। তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে হচ্ছে 25 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার। দেখো এগুলো হুবহু করতে পারবে, হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাবো এগুলা। 25 স্কোয়ার করলে 625, এটা তো তোমরা জানো। 30 স্কোয়ার করলে 900, আর হচ্ছে 35 স্কোয়ার করলে একটু না জেনে থাকতে পারো, তবে এটা হচ্ছে 1235। একটু এটা কষ্ট করে করে নিতে হবে, আমার মুখস্থ আছে, তোমাদেরও অনেকের মুখস্থ থাকার কথা যারা একটু পড়াশোনা প্র্যাকটিস করছো বেশি। ডিভাইডেড বাই 3। এখন আমরা যোগ করব 625 আর 1225 যোগ করলে আমাদের 1850 হয়। 1850 আর 900 যোগ করলে কত হয়? 2750, তাই না? তাহলে √2750 ডিভাইডেড বাই 3। এখন এই 3 দ্বারা 27 কে ভাগ করলে আমাদের 3 নং 27, 3 দ্বারা 50 কে ভাগ করলে 16.67 হবে, অর্থাৎ 3 × 48। তোমার 16.67 পড়ার দরকার নাই, মনে করো যে √916 আছে। এখন 900 কে
30 কে স্কোয়ার করলে যদি আমাদের 900 হয়, তাহলে 30 কে স্কোয়ার করলে যদি আমাদের 900 হয়, তবে √916 এটাকে রুট করলে আমাদের 30 দশমিক কিছু একটা আসবে। আর 30 দশমিক কিছু একটা, এখানে একটাই অপশন আছে, 30.3 আছে মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। আমাদের ফিজিক্স অংশে 3টা প্রশ্ন বাদ দিছি। 3টা প্রশ্ন আমি হ্যান্ড ক্যালকুলেশন দেখাতে পারিনি। আহ, তাহলে এখন আমরা কেমিস্ট্রি প্রশ্নে আসি। কেমিস্ট্রি প্রশ্নের প্রথম প্রশ্নটা বলছে অ্যামোনিয়া বিক্রিয়াটা খেয়াল করো। অ্যামোনিয়া বিক্রিয়া করছে অ্যামোনিয়া কিউপ্রাস অক্সাইড। আচ্ছা, আমি লিখে লিখে বুঝাই দেই। এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া, তারপর কিউপ্রাস অক্সাইড বিক্রিয়া করছে, করে আমাদের কি তৈরি করছে, নাইট্রোজেন তৈরি করছে, কপার তৈরি করছে এবং পানি তৈরি করছে। ঠিক আছে, সমতা করলাম না। এখন এটা বলছে অ্যামোনিয়া কি হিসেবে কাজ করে। দেখো তো এই সম্পূর্ণ যৌগটার আমাদের যোজনী কত, জারণ সংখ্যা কত, শূন্য না, তাই না? কিন্তু এই শুধুমাত্র নাইট্রোজেনের কত, শুধুমাত্র নাইট্রোজেনে হচ্ছে আমার কিন্তু -3, শুধুমাত্র নাইট্রোজেনে -3, আর হাইড্রোজেনে কিন্তু +1। তাহলে 3টা হাইড্রোজেন আছে, 3 × 1 = 3। তাহলে হচ্ছে গিয়ে -3। আর এখন এইখানে আমাদের নাইট্রোজেনটা কি হয়েছে, 0 হয়ে গেছে। তাহলে এটা আমাদের অ্যামোনিয়া কি হিসেবে কাজ করতেছে, অ্যামোনিয়া আমাদের রিডিউসিং, অর্থাৎ হচ্ছে হ্রাস করতেছে না, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতেছে না, এটাই আমাদের চাইছে। এরপরের প্রশ্নটা খেয়াল করো তোমরা। 1 লিটার পানিতে আর্সেনিক 50 মাইক্রোগ্রাম। তাহলে আমাদের ভর কত দেওয়া আছে, 50 মাইক্রোগ্রাম, অর্থাৎ 50 × 10⁻⁶ গ্রাম। এখন ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত। এখন খেয়াল করো, প্রত্যেকটা অপশনে কিন্তু আমাদের পিপিবি উত্তর চাইছে, তাই না? তাহলে আমরা পিপিবি এর সূত্রটা লিখি। পিপিবি এর সূত্রটা হচ্ছে গিয়ে, আমরা পিপিএম এর সূত্রটা লিখি। পার্টস পার মিলিয়নের সূত্র হচ্ছে এস এম × 1000। এটা হচ্ছে মনে রাখো এটা। আর পিপিবি এর সূত্র হচ্ছে একই, শুধু এস এম × 10⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একটু লিখি। তাহলে এস সমান আমরা কি জানি, W/A। এস সমান জানি আমরা, দেখো খেয়াল করো, এই এস সমান কি জানি, এস সমান জানি হচ্ছে গিয়ে W/M V, এটা তো আমরা জানি, গুণন এম ইন্টু 10⁶। তাহলে এই এম আর এম কাটা যায়, তাহলে আমাদের W/V থাকলো, W/V ইন্টু 10⁶ থাকলো। তাহলে ডাব্লু কত দেওয়া আছে আমাদের, 50 মাইক্রোগ্রাম, অর্থাৎ 50 × 10⁶ ইন্টু ভি কত দেওয়া আছে, 1 লিটার। তাহলে হচ্ছে ভি সমান 1, আর হচ্ছে 10⁶। তাহলে এই 10⁶, এই 10⁶ বাদ গেল, আমাদের থাকলো কত, জাস্ট হচ্ছে 50 থাকলো। ঠিক আছে, আমাদের এই 50 পিপিবি আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। এখন খেয়াল করো, এখন এই প্রশ্নটা রিপিট কোশ্চেন, এটা খেয়াল করো, এটা একটা রিপিট কোশ্চেন। বেস্ট 3 থেকে 4 বার আসছে, লাস্ট 4 থেকে 5 বছরে 3 থেকে 4 বার আসছে। আমি নিজে সলভ করাইছি তোমাদের। হাইড্রোক্লোরিক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটি নির্দেশক, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক কোন নির্দেশক ব্যবহার করা হয়। দেখো এইটাও আমাদের তীব্র অ্যাসিড, এটাও আমার, সরি, এটা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, আর হাইড্রোক্লোরিক আমাদের তীব্র অ্যাসিড। এখন তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়, মানে যে কোনো নির্দেশক, যে কোনো যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারে, যা যা ইচ্ছা ব্যবহার করতে পারবা। এখন আমি বাকি 3টাও শিখিয়ে দিতেছি। যদি তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার হয়, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার হয়, তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার হয়, খেয়াল করো, তীব্র অ্যাসিড আর, জানি না, দেখো বাইরে গেছে কিনা, বাইরে মনে হয়, দুঃখিত। খেয়াল করো, তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার থাকলে আমরা এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। খেয়াল করো, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো আমি লেখার সাথে সাথে মুখস্থ করে নাও। মিথাইল অরেঞ্জ, আরে বানানো ভুল করি, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড, এই দুটা ব্যবহার করা হয়। তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার হলে আমাদের মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। আর যদি একই জিনিস তীব্র ক্ষার প্লাস মৃদু অ্যাসিড হয়, তবে আমরা কি ব্যবহার করব, ফেনপথ্যালিন। দেখো, ফেনপথ্যালিন ব্যবহার করব। আর যদি দুটাই মৃদু হয়,
মৃদু ক্ষার প্লাস মৃদু অ্যাসিড হয়, তাহলে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। নো ইউজ, নো ইউজ, কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে আরেকবার রিভাইজ করো, যদি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার হয় তাহলে আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। তারপর তীব্র অ্যাসিড মৃদু ক্ষার হলে আমরা মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করব। তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড হলে আমরা জাস্ট ফেনফথ্যালিন ইউজ করতে পারবো। আর যদি দুটোই মৃদু হয় তাহলে কোনো কিছু ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোক্লোরিক দুটাই আমাদের তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। তাহলে আমরা কোনটা ইউজ করতে পারবো? এখানে যে কোনোটাই ব্যবহার করতে পারবো, অর্থাৎ উত্তরের উপরে সবগুলো উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এই প্রশ্নে কয়েকবার আসছে, এমনকি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আর সমস্যা হবে না। কোন ধাতু প্রলেপ দিলে লোহাতে মরিচা ধরে না? দেখো এখানে আমাদের সক্রিয়তা সিরিজ আমরা কি জানি, লিকে কানা মেকাইবার এলো যেন কেমনে ফিরে কাঁদলে নীল সোনালীকে পাবো হয়। অর্থাৎ তোমরা যে যেভাবে ছন্দ পড়েছো আমি অন্তত এইভাবে পড়েছি। সেই ক্ষেত্রে এলো ফিরো, এলো ফিরে অর্থাৎ হচ্ছে আয়রন উপরে আহ কেমনে ফিরে কাঁদলে নীল সোনালীকে পাবে, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে কিছু অন্যান্য মৌল আছে, পরে আমাদের লেড আছে। অর্থাৎ তোমরা অনেকে অনেক ছন্দ রকম অনেক রকম ছন্দ দিয়ে মুখস্থ করছো, ওই যে ধাতু সক্রিয়তা সিরিজ, এটা আর কি। তো আমি অন্যভাবে মুখস্থ করছি, আমি আমার মতো, এখন নতুন করে আর এটা শিখাইলাম না। তাহলে দেখো এখানে আয়রন আমাদের উপরে আছে আর লেড আমাদের নিচে আছে, তাই আমাদের লেড লেডের লেডের প্রলেপ দিতে হয়, কারণ লেড হচ্ছে মরিচাকে প্রতিস্থাপন করতে পারবে না। মানে টপকায় একে যে ডিঙাবে তা পারবে না, বুঝতে পারছো? খেয়াল করো, এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে? PCl5 আমাদের বলছে হচ্ছে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড বিক্রিয়া করছে, বিক্রিয়া করে হচ্ছে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরাইড ক্লোরিন উৎপন্ন করছে। এখানে কেপি আর কেসির মধ্যে সম্পর্ক কি? প্রথম কথা বলে রাখি, প্রশ্নটা একটু ভুল দেওয়া আছে। এখানে আমাদের দ্বিমুখী চিহ্ন দিতে হবে, তাছাড়া এটা হবে না, রাসায়নিক সাম্য অবস্থা মিল হবে না। এখন আমরা কি জানি? কেপি সমান আমরা জানি কেসি ইন্টু আর টি টু দি কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, এই ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে উৎপাদের মোট, আচ্ছা আমি লিখেই দিব, না আমি বলে দিই জাস্ট, উৎপাদের মোট মোল সংখ্যা ডিভাইডেড মাইনাস আচ্ছা জাস্ট লিখি উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের ডেল এন সমান মুখস্থ করে নাও, উৎপাদের মোট মোল সংখ্যা, মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল, একই জিনিস, বিক্রিয়কের হবে। ঠিক আছে, উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। তাহলে আমাদের কেপি আর কেসির মধ্যে সম্পর্ক হবে কি? কেপি সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল, তার মানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, তাহলে টু মাইনাস বিক্রিয়কের মোট মোল ওয়ান, তাহলে মাইনাস ওয়ান। তার মানে কেপি সমান কেসি ইন্টু আর টি টু কেপি সমান কেসি ইন্টু আর টি। ঠিক আছে, খ নম্বর অপশনটা উত্তর হবে। অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া শনাক্তকরণে যে আহ, নেসলার দ্রবণ ব্যবহার করা হয়, এটা তো তোমাদের অজানা কিছু না, এটা সবারই জানা। প্লাস যদি কেউ না জেনে থাকো, এটা মুখস্থ করে নাও একবারে, ঠোঁটস্থ কণ্ঠস্থ আত্মস্থ বিশ্বস্ত আরো যত কিছু আছে সবই করে নাও। অ্যামোনিয়া শনাক্তকরণে তোমাদের নেসলার দ্রবণ ব্যবহার করতে হয়। আর ফেলিং দ্রবণে আমাদের কিসের পদক্ষেপ পড়ে? কিউপ্রাস অক্সাইড, এটার বর্ণ কি? এটা আমাদের লাল বর্ণ। এটা মুখস্থ করে নাও, আমরা কিন্তু একটু পর আমরা ইউজ করব, একটু পর এই প্রশ্ন পাবে। এখন একটা শর্টকাট শিখাবো। শর্টকাটটা হচ্ছে কোন দ্রবণে, দেখো শর্টকাটটা হচ্ছে কোন দ্রবণে পিএইচ মান হচ্ছে 5 থেকে বৃদ্ধি পেয়ে 7 হলে, মানে পিএইচ কতটুকু বৃদ্ধি পাইছে খেয়াল করো, পিএইচ কতটুকু বৃদ্ধি পাইছে, পিএইচ ডেল পিএইচ দাও, ডেল পিএইচ সমান হচ্ছে 7 - 5, তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে 2। বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে যেটাই হোক, মানে পরিবর্তন কতটুকু? 2 হয়েছে। তাইলে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনত্ব কত গুণ কমে যাবে অথবা কত গুণ বৃদ্ধি পাবে? এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে 10 এর উপর এই যে ডেল পিএইচ দিয়ে দিবা, 10 এর উপর ডেল পিএইচ। ঠিক আছে, অর্থাৎ 10 স্কোয়ার অর্থাৎ 100 গুণ হ্রাস পাইছে অথবা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এখানে যেহেতু
পিএইচ বাড়ছে, তার মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে গেছে। ক্ষারের ক্ষেত্রে অন্যটা হয়তো, এখানে হচ্ছে ঘনত্ব বেড়ে যেত। ঠিক আছে, অর্থাৎ সহজ হচ্ছে তোমাদের পিএইচ এর মানটা যতটুকু পরিবর্তন হবে সেইটা তোমার 10 এর উপর পাওয়ার দিয়ে দিবা। যদি এখানে পরিবর্তনটা 5 হতো, তাহলে 10^5 হতো, অর্থাৎ 10^5 গুণ আমাদের ঘনত্ব কমে গেছে। আশা করি বুঝতে পারছো এটা। এরপরের প্রশ্নটা, কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল পদক্ষেপ তৈরি করে? এই যে একটু আগে বলছিলাম ফেলিং দ্রবণের বিক্রিয়াটা, এটা হচ্ছে তোমাদের ইয়া হবে, অ্যালডিহাইড হবে, তাই না? এটা তো মুখস্থ কথা, অ্যালডিহাইড, শুধুমাত্র অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, আর কোনো কিছু বিক্রিয়া দেয় না। ঠিক আছে, অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়। আর এখানে অ্যালডিহাইড হচ্ছে RCH2 CHO। ঠিক আছে, এই যে CHO বন্ড CHO, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক। আর এইখানে এই এই কোন যৌগের শেষে যদি CHO থাকে, তাহলে সেটা আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া দিবে। আর ফেলিং দ্রবণ বিক্রিয়া আমাদের কি উৎপন্ন হয়? কিউপ্রাস অক্সাইড, যেটা লাল কালার পদক্ষেপ, মনে করে যে এটাই ফেলিং দ্রবণ বিক্রিয়া, লাল পদক্ষেপ তৈরি করছে। ঠিক আছে, লাল পদক্ষেপ তৈরি করবে। খেয়াল করো এরপরের প্রশ্নটা কি দেওয়া আছে আমাদের। এরপরের প্রশ্নটা দেওয়া আছে 51 নম্বর প্রশ্ন। সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টের হেবার পদ্ধতিতে গ্যাস তৈরি করতে কি পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করতে হয়? এটা তো তোমাদের মুখস্থ। হেবার প্রণালীতে কত জুল তাপ শক্তি উৎপন্ন হয়? -92 কিলো জুল। হেবারের বিক্রিয়াটা তো জানো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে আহ অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে হচ্ছে আমাদের 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। আর সাথে আমাদের এখানে উৎপন্ন করে হচ্ছে 92 কিলো জুল তাপ উৎপন্ন করে। ঠিক আছে, 92 কিলো জুল তাপ উৎপন্ন করে। ও সরি, 92 কিলো জুল তাপ প্রয়োগ করতে হয়। আমি একটু ভুল বলছি, 92 কিলো জুল তাপ প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটা সমস্যা না, তোমরা এটা জানো অনেকেই, অনেকে না প্রায় সবাই জানো। 0.5 মোলার নাইট্রিক অ্যাসিড এর নমুনা দ্রবণ থেকে 100 মিলিলিটার 0.1 মোলার নাইট্রিক এর দ্রবণ প্রস্তুত করতে কত মিলিলিটার পানির প্রয়োজন? দেখো, এটা সূত্র হচ্ছে আমাদের S1V1 = S2V2। আমাদের বলছে কত মিলিলিটার পানি প্রয়োজন, তার মানে কি V2 বের করতে বলছে, তাহলে V2 সমান আমরা কি জানি? S1V1/S2। ঠিক আছে, তাহলে S1 আমরা কত পাইলাম? S1 আমাদের হচ্ছে 0.5, নাইট্রিক অ্যাসিডের 0.5 দেওয়া আছে। সরি, S1টা আমাদের কিন্তু 0.1 হবে। কারণ কি, এখানে S1 যেটা দেওয়া আছে সেটাই কিন্তু V1 দেওয়া আছে। তাহলে 0.1 ইন্টু 100, আর হচ্ছে আমাদের /0.5। এই দশমিক আর এই দশমিক বাদ দিলাম, তাহলে 5 দ্বারা 20 কে ভাগ করলে আমাদের কত হয়? 5 দ্বারা 100 কে ভাগ করলে আমাদের 20 হয়, তাহলে 20 মিলিলিটার পানির প্রয়োজন। তার মানে V2 সমান হচ্ছে 20 মিলিলিটার। এখন বলছে যে কতটুকু দ্রবণ তৈরি করতে কতটুকু পানির প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমাদের দ্রবণ তৈরি করতে কতটুকু পানির প্রয়োজন? ডেল ভি সমান হচ্ছে আমাদের V1 - V2। তার মানে 100 মিলিলিটার থেকে আমাদের 20 মিলিলিটার বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 80 মিলিলিটার আমাদের উত্তর হবে। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি যথাসাধ্য চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, একটা জিনিস বলতে গেলে অনেক সময় মিস্টেক হয়ে যায়, অথবা ক্যামেরার সামনে অনেক সময় ভুল করে ফেলি, অথবা কোনো একটা জিনিস আমি নার্ভাসের কারণে হয়তো বলা হয়ে ওঠে না, অথবা বলতে চাই কিন্তু সেটা আর খেয়াল থাকে না, বলতে পারি না। তো কোনো একটা জিনিস যদি জানতে ইচ্ছা করে, অথবা ভুল বলে ফেলছি, অবশ্যই যেভাবে হোক, সবকিছু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, আমি সঠিক করার চেষ্টা করব। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? মনে করো যেটাতে সি আছে সেটাই সেকেন্ডারি, যেটাতে সি নাই সেটাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। লিখে নাও এটা, এটা আমাদের অনেকবার আসছে। সি না থাকলে, সি না থাকলে সেকেন্ডারি, সি না থাকলে সেকেন্ডারি, আর সি থাকলে আমাদের প্রাইমারি। সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে,
ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোক্লোরিক। হাইড্রোক্লোরিকের কি সি আছে না? এটা কি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ না প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই একটাই ব্যতিক্রম আছে, ঠিক আছে? আর এই দেখো এখানে অন্যান্য অপশন গুলা খেয়াল করো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার ভিতর কি সি আছে? সি নাই, তাই এটা আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট, এটার ভিতর সি আছে, অর্থাৎ কার্বন, এই যে সি আছে, তাহলে আমাদের এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ এখানে এই যে সোডিয়াম নাইট্রেট, এটার ভিতরও সি আছে, তাই এটা আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে আবার ফের হাইড্রোক্লোরিকটা কিন্তু আবার প্রাইমারি বললো না। হাইড্রোক্লোরিকটা একটু ব্যতিক্রম, এই একটাই ব্যতিক্রম আছে, সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কোনটি জারক হিসেবে কাজ করে বলো, কোনটি জারক হিসেবে কাজ করে? জারক হিসেবে কাজ করে আমাদের হচ্ছে নাইট্রিক অ্যাসিড। কিভাবে নাইট্রিক অ্যাসিড কাজ করে জারক হিসেবে? দেখো, HNO3, এটাকে, এটা যখন তীব্র তাপ প্রদান করা হয় তখন এটা ভাঙ্গে, ভেঙে কি কি তৈরি করে জানো? এটা তৈরি করে আমাদের হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে, একটা জাইমান অক্সিজেন তৈরি করে, আর আমাদের, সরি, নাইট্রোজেন ডাই অক্সাইড না তো, নাইট্রোজেন অক্সাইড, জাইমান অক্সিজেন এবং আমাদের পানি তৈরি করে, ঠিক আছে? এখন এই যে জাইমান অক্সিজেনটা যে তৈরি করলো, এই জাইমান অক্সিজেনটা কি একটা তীব্র জারক না? তাহলে যদি আহ তাহলে এই নাইট্রিক অ্যাসিড যদি তীব্র জারক জার্মান অক্সিজেন উৎপন্ন করতে পারে, তাহলে এর নিজেও কি, এর নিজেও একটা জারক না? জারক পদার্থ না? এইখান থেকে বলা হয় নাইট্রিক অ্যাসিড একটা জারক পদার্থ, ঠিক আছে? বিক্রিয়াটা মনে রাখো। কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, এটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে তরঙ্গ সংখ্যার সূত্রটা কি। তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে গিয়ে মিউ বার সমান 1/ল্যামডা, ঠিক আছে? 1/ল্যামডা, তার মানে কি সর্বোচ্চ তরঙ্গ তার হবে যার ল্যামডার মান কম। ল্যামডার মান কম হলে, ল্যামডা কম হলে এটা বাড়বে, ঠিক আছে? ল্যামডা কম হলে এটা বাড়বে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ল্যামডা কম কার, আমরা কি জানি? আমরা একটু সূত্রটা একটু মুখস্থ করে রাখতে পারো, তোমরা অনেকে জানো না। মহ দুঃখিত, মগা রঞ্জন, আমি একটু লিখেই দেই, মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। মারে রাতে, আমি একটু ফাস্ট লিখলাম, লেখা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মতে হচ্ছে মহাজাগতিক, গাতে হচ্ছে গামা। আমি জাস্ট বলে দিলাম, এগুলা লিখতে টাইম হবে না। মতে মহাজাগতিক, গাতে গামা, রঞ্জনতে হচ্ছে গিয়ে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি, অতিতে অতিবেগুনি রশ্মি, দুষ্মন্তে হচ্ছে দৃশ্যমান, অবলাতে অবলোহিত, মাতে হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ, আর হচ্ছে রাতে হচ্ছে গিয়ে রেডিও ওয়েভ। হ্যাঁ, রেডিও ওয়েভ। মাঝে হচ্ছে মাইক্রোওয়েভ আর রাতে হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে? তাহলে আমাদের এই দিকে যত যাব আমাদের তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, ঠিক আছে? বাম থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে আমাদের তরঙ্গ সংখ্যা কোনটাতে বেশি? তার মানে আমাদের ল্যামডা মান কম হতে হবে। ল্যামডার মান কম কোনটাতে? মহাজাগতিক। এখানে কি মহাজাগতিক আছে? না। গাতে গামা, গামা রশ্মি আছে, দেখো গামা রে আছে। আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম, যদি তোমাদের ভালো না লাগে এভাবে মুখস্থ এইটুকু জাস্ট মনে রাখলেই চলবে, ঠিক আছে? অত ডিটেলস পড়া লাগবে না, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। আর আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কি, মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে, অর্থাৎ মহাজাগতিক গামা রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, আহ দৃশ্যমান, তারপর হচ্ছে অবলোহিত মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে কি বলে? দেখো উত্তরটা বলতে আছে। কোন একটা পরমাণু যদি ধরো এই যে সোডিয়াম, আহ যদি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়, এটাকে আমরা কি বলি বলো? এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বলা হয়, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ পদ্ধতি বা আয়নীকরণ শক্তি। আয়নীকরণ পদ্ধতিটার নাম হচ্ছে আয়নীকরণ। আর এখানে যে শক্তিটা উৎপন্ন হয় বা রিলিজ করে সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এখানে তড়িৎ ঋণাত্মকতা হবে না, উত্তরটা এনারা ভুল দিয়েছেন, ঠিক আছে? আয়নীকরণ হবে। কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করে বলো? অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে কাজ করে। প্রথমে আমরা অ্যাসিড হিসেবে কাজ করব, অ্যাসিড নিয়ে কাজ করব। তাহলে আমরা কি জানি, কোন একটা যৌগ যদি অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে আরেকটা কি ক্ষার হিসেবে কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে HCOOH, এটাকে আমরা নিলাম, এটা আমাদের অ্যাসিড হিসেবে কাজ করবে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার ফলে যদি HCOONA
এখানে সি ডাবল মনে করো ডাবল এন এ উৎপন্ন করে, অর্থাৎ এই হাইড্রোজেন দ্বারা এই প্লাস পানি উৎপন্ন করে। ঠিক আছে, এই হাইড্রোজেন দ্বারা সোডিয়াম প্রতিস্থাপিত হয়। তাহলে এখানে কি এটা একটা আমাদের লবণ উৎপন্ন করলো না? এই লবণটা কি, যদি লবণ এবং পানি উৎপন্ন করে, এখানে আবার পানি উৎপন্ন করছে, লবণ এবং পানি উৎপন্ন করলে সেটা আমাদের কি হবে? সেটা আমাদের অ্যাসিড হবে। ঠিক আছে, তাহলে বলছে কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করে। এখন অ্যালডিহাইড বলতে কি বোঝায়? অ্যালডিহাইডের একটু আগে পড়ে আসছি, এই যে অ্যালডিহাইড কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে, আর যেটা লাল পদক্ষেপ তৈরি করে। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ফেলিং দ্রবণের ভিতর চালনা করা হয়, তাহলে এটা আমাদের এই কিউপ্রাস অক্সাইড উৎপন্ন করে, সাথে আমাদের লাল পদক্ষেপ উৎপন্ন করে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রশ্ন ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি, কোনোটা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড 500 মিলি লিটার দ্রবণে দ্রবীভূত করলে দ্রবণটির মোলারিটি কত? আগে আসো মোলারিটির সূত্রটা লিখে নেই। মোলারিটি সমান হচ্ছে 1000 W/M V। তাহলে আমরা মানগুলো বসাই দেই। 1000 W এর মান কত দেওয়া আছে? 49 গ্রাম ডিভাইডেড বাই এম। এম কত দেওয়া আছে আমাদের? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, এটা মুখস্থ থাকতে হবে। আহ তারপর হচ্ছে ভি দেওয়া আছে হচ্ছে 500 মিলিলিটার। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি এটা দ্বারা, এটাকে ভাগ করলে 2, এই 49 দ্বারা 98 কে ভাগ করলে 2, এই 2 আর 2 কাটা গেলে 1 থাকে, অর্থাৎ আমাদের এস সমান 1 মোলার হবে। ঠিক আছে, উত্তরটা বুঝতে পারছো? সবল অ্যাসিড ও সবল ক্ষারের প্রশমন বিক্রিয়ায় প্রশমন তাপ কত? এটা হচ্ছে গিয়ে -57.34। এখানে একটু 57.37 দিছে, কিন্তু এটা উত্তর হবে হচ্ছে এক্সাক্ট উত্তর -57.34 কিলো জুল পার মোল। ঠিক আছে, এটা আমাদের এক্সাক্ট উত্তর। আমি অধিকাংশ বই প্লাস অনেক আহ পেপার দেখলাম, সেখানেও আমাদের এইখানে এটাই দেওয়া আছে। -57.37 দেওয়া নাই, -57.34 কিলো জুল দেওয়া আছে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? আচ্ছা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল 8.7 ইন্টু 10⁻14। আর 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের পানির আয়নিক গুণফল জাস্ট 10⁻14। এখন একটু আমি ভুল সংশোধন করে নিই, আমি কোন যেন একটা ভিডিওর ভিতর এই প্রশ্নটা, এটা রিপিট কোশ্চেন, বুঝতে পারছো? এই কোশ্চেনটা আমি উত্তর দিয়ে ফেলছি। আহ সম্ভবত 2.5 ইন্টু 10⁻14, এই যে এইটার ক্ষেত্রে আমি ওইখানে আমি একটু দুঃখ প্রকাশ করতেছি, যদিও সেটা আমার খুঁজে বের করা অনেক কষ্ট, তাই আমি সেখানে খুঁজে বের করতে পারতেছি না বলে আমি এখানে একটু ক্লিয়ার করে দিলাম। যদি এটাই রাইট, আমাদের এটা রাইট, এটা আমাদের ভুল আছে। ঠিক আছে, আমি যেটা শিখাইছি সেটা আমাকে ভুল আছে, হয়তো আমি বলতে ভুল করে ফেলেছিলাম। তাহলে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল হচ্ছে 8.7 ইন্টু 10⁻14। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 10⁻14। ঠিক আছে, কোনটি খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে? খাদ্য সংরক্ষক হিসেবে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কথা বলছে। খাদ্য সংরক্ষক হিসেবে প্রায় সবাই কাজ করে, কিন্তু প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে আমাদের সোডিয়াম ক্লোরাইড, এই যে সামুদ্রিক লবণ, এটা এই যে চামড়া সংরক্ষণ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন মনে করা যায় আচার সংরক্ষণ, মানে অনেক কিছু সংরক্ষণে, তারপর হচ্ছে মাছ তো সংগ্রহ করে এই যে লবণ দ্বারাই। ইলিশ মাছ কি করে? বরফ দেখো, লবণ মূলত অনেক ক্ষেত্রে লবণ ব্যবহার করে। তারপরে যে কাটা ইলিশ, অনেকে খাইছো কিনা আমি জানি না, আমি অন্তত খাইছি। তো সেক্ষেত্রে এগুলো লবণ দ্বারা সংরক্ষণ করা হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এটা প্রাকৃতিক উপায়। আর ফরমালিন দ্বারা কি করা হয়? ফরমালিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। এই যে এখন আমের দিন, তো রাজশাহীর মানুষ প্রচুর ফরমালিন ইউজ করবে আম পাকানোর জন্য। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট ভুলে গেলাম, সোডিয়াম নাইট্রেটটা মনে নাই, সম্ভবত এটাও ফল পাকাতে ব্যবহার করা হয়, জানি না, এটা বাদ দাও, প্রথম তিনটা বলতে পারলাম। কোনটি কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়? এটা তরল প্যারাফিন। এই প্যারাফিন এক ধরনের মোম জাতীয় পদার্থ, আবার মোম না কিন্তু একদম মোম জাতীয় পদার্থ। এটা অনেকটা ওই যে গ্লিসারিন সিস্টেম। ধরো আমরা তরল প্যারাফিনটা অনেকটা আমাদের এই যে আমরা ভ্যাসলিন ইউজ করি না, ভ্যাসলিন, মেরিল, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আর এগুলো কিন্তু লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করে।
তাহলে উত্তর হবে তরল প্যারাফিন। প্রাকৃতিক পচন রোধকের মধ্যে কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট? দেখো এখানে আমাদের উত্তরটা দিছে হচ্ছে খাদ্য লবণ, কিন্তু আমি বই বই দেখলাম একদম হুবহু প্রাকৃতিক পচন রোধকের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এখানে চারটাই হবে: খাদ্য লবণ, সরিষার তেল, হলুদ, চিনি। চারটা দ্বারাই খাদ্য অ্যান্টিঅক্সিডেন্ট মানে চারটাই জীবাণু ধ্বংস করে। অ্যান্টিঅক্সিডেন্ট মানে অর্থাৎ অক্সিজেন মানে পচতে দেয় না, খাবার পচতে দেয় না, নষ্ট হতে দেয় না। এটা অক্সিজেনের বিরুদ্ধে কাজ করে। ঠিক আছে? যেমন অক্সিজেনের বিরুদ্ধে কাজ করে। সেক্ষেত্রে আমি বোর্ড বইয়ে দেখলাম এটা ৪ টা অপশনই আছে। এটা তোমরা একটু খুঁজে বের করে দেখে নিতে পারো। তবে অধিক হারে ব্যবহার করা হয় খাদ্য লবণ এবং হলুদ। বুঝতে পারছো? অধিক হারে খাদ্য লবণ এবং হলুদ ব্যবহার করা হয়। ডিনামাইট পদ্ধতিতে কোন যৌগটি ব্যবহৃত হয়? ডিনামাইট পদ্ধতিতে আমাদের হচ্ছে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। অনেকে নাইট্রোটলুইন ভাবতে পারো না। নাইট্রোটলুইনটা হচ্ছে মূলত হচ্ছে টিএনটিটাকে আমরা হচ্ছে নাইট্রোটলুইন বলি, তাই না? টিএনটি হচ্ছে এক প্রকার বোমা। এটা হচ্ছে নাইট্রোটলুইন হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ডিনামাইট এক প্রকার বোমা হলেও এটা আলাদা ধরনের, মানে একটু স্পেশাল ব্যবহার করা হয়েছে। আলফ্রেড নোবেল, যার নামে আমরা নোবেল পুরস্কার পায়, বিখ্যাত বিখ্যাত সবচেয়ে দামি পুরস্কার হচ্ছে নোবেল, সম্মানিত পুরস্কার হচ্ছে নোবেল, সেটা হচ্ছে এই আলফ্রেড নোবেলের নামে প্রকাশ দেওয়া হয়। আর তিনি প্রথম ডিনামাইট আবিষ্কার করছে, অর্থাৎ নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে কিভাবে খুব সহজে ডিনামাইট আবিষ্কার করা যায়, এটা মানে ওনার আবিষ্কার। তো ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগ ব্যবহার করেন? নাইট্রোগ্লিসারিন। এরপর প্রশ্নটা কি বলছে? এরপরের প্রশ্নটা বলছে 250 মিলিলিটার দ্রবণ কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে তা নরমাল দ্রবণ তৈরি করে? আচ্ছা, নরমাল দ্রবণ মানে আমরা আগে একটু বের করে নেই। এন সমান আমরা এসই জানি, ঠিক আছে? এন সমান এসই, ঠিক আছে না? তাহলে এস হচ্ছে মোলার ঘনমাত্রা আর ই হচ্ছে যোজনী, যোজনী বা হ্যাঁ যোজনী। তাইলে আমরা বলছে যে কি পরিমাণ, তার মানে আমাদের ডাব্লু সমান বের করতে বলছে, তাই না? ডাব্লু বের করতে বলছে। তাহলে ডাব্লু সমান কি জানি? ডাব্লু সমান জানি হচ্ছে কার আহ ডাব্লু সমান জানি হচ্ছে এস ভি এম ডিভাইডেড বাই 1000, তাই না? এস ভি এম ডিভাইডেড বাই 1000, তার মানে আমার এস লাগবে, এখান থেকে আমি এস বের করে এখন তার নর্মাল দ্রবণ, নর্মাল দ্রবণ মানে এক নর্মাল বোঝাইছে। তাহলে 1 × S × 2, কেন ইর মান 2? ইর এখানে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম 2টা আছে, তার মানে 2 হবে। তাহলে এস সমান কি 1/2, ঠিক আছে? এখন মানটা বসাই দেই। তাহলে এস এর মান বসাই দিলাম 1/2 ইন্টু ভির মান কত পাইলাম? 250 মিলিলিটার। এম এম কত? সোডিয়াম কার্বনেট 106, এটা মুখস্থ। আর সালফিউরিক অ্যাসিড 198, এটা মুখস্থ। তারপর সোডিয়াম কার্ব তারপর আর ক্যালসিয়াম কার্বনেট 100, এগুলো মুখস্থ, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে। 250 দ্বারা 250 দ্বারা 1000 কে ভাগ করলে 4 হয়। আহ, তারপর হচ্ছে 2 দ্বারা এটাকে ভাগ করলে আমাদের কত হয়? 53 হয়। তাহলে 53 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 53 কে 4 দ্বারা ভাগ করলে 4×3 = 52, অর্থাৎ হচ্ছে আমাদের 13 দশমিক সামথিং আসবে, 13 দশমিক সামথিং। একটাই উত্তর আছে, 13.25 গ্রাম। ঠিক আছে, এটাই উত্তর হবে। অম্লীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়ন ইলেকট্রন গ্রহণ করে কতটি? এটা হচ্ছে আমাদের এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা কয়টা আয়ন ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে? এটা গ্রহণ করে হচ্ছে 5টা। তাই এটাই আমাদের উত্তর হবে, 5টা হবে, ঠিক আছে? 5 হবে। আসো, আমাদের ফিজিক্স অংশটা শেষ, কেমিস্ট্রি অংশটা শেষ, এবার ম্যাথ অংশটা শুরু। আজকের ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, অনেক দীর্ঘ হচ্ছে, এর কারণ আমি একটা প্রশ্নের ইন ডিটেলস অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি। কারণ জাস্ট অ্যান্সার দিয়ে যাওয়া কোনো ব্যাপার না। অ্যান্সার দিলে পারে তুমি অ্যানালাইসিস হলো না, অ্যানালাইসিস করে পড়া শিখতে হবে। তাহলে তোমার এই রিলেটেড আরো যদি কোনো কোশ্চেন চলে আসে ভার্সিটিতে, সেক্ষেত্রে তুমি অন্তত অ্যান্সার না করতে পারলেও কাছাকাছি যেতে পারবা। যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অ্যান্সারই করে দিতে পারবা, ঠিক আছে? এখন আমরা ম্যাথ প্রশ্নটা সমাধান করবো। দেখো, আমাদের ম্যাথের প্রথম প্রশ্নটা আমরা এটা দ্বারা শুরু করতেছি। বলছে হচ্ছে একটি ত্রিভুজের
একটি ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে। মনে করো একটা ত্রিভুজ আঁকাইলাম, একটা ত্রিভুজের দুটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2 7 আর একটা হচ্ছে 6 1, আর ভরকেন্দ্র দেওয়া আছে এইখানে, ধরো ভরকেন্দ্র দেওয়া আছে হচ্ছে 6 4। তাহলে আমাদের এই বিন্দুটা কত, এই বিন্দুটা ধরো আমাদের এক্স হয়। তাহলে আমাদের ভরকেন্দ্র হচ্ছে 6 সমান জানি হচ্ছে 2 + x, 6 + x ডিভাইডেড বাই 3, অর্থাৎ এক্স বিন্দুগুলা যোগফল ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে এক্স পাই 3 6 18, 18 মাইনাস 8 সমান হচ্ছে আমাদের 10 হয়, ঠিক আছে। এখন আমাদের ওয়াই এর মানটা বের করো ঠিক একইভাবে। দেখো ওয়াই আমাদের 1, না তো 4, এখানে আমাদের 4 আছে না, তাহলে 4 সমান আমাদের ভরকেন্দ্র 4 সমান ওয়াই এর গুলা যোগ করবো, তাহলে 7 + 1 + ওয়াই ডিভাইডেড বাই আমাদের কত হইলো 3। তাহলে আমাদের ওয়াই সমান হবে হচ্ছে 3 4 12, 12 মাইনাস 8 সমান আমাদের 4 হবে, অর্থাৎ এক্স ওয়াই হবে আমাদের 10 4। ঠিক আছে, 10 4, এটা আমাদের উত্তর হবে। তৃতীয় শীর্ষবিন্দুটা আমাদের এই যে এটা হবে আমাদের 10 আর 4। এখন এই প্রশ্নটা কি দেওয়া আছে, বলছে 3x² মাইনাস 4y প্লাস 6 মাইনাস 5, এটা একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। মানে 3x² মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 সমান 0, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণ থেকে বলছে উপকেন্দ্রিক দৈর্ঘ্য বের করতে। তোমরা খুব সহজে যেটার উপর স্কোয়ার আছে সেটা এক পাশে রাখবা। তাহলে 3x² মাইনাস প্লাস সিক্স এক্স সমান 4y মাইনাস +5, অর্থাৎ যেটা স্কোয়ার আছে সেইটা এক পাশে রাখবা। তারপর এখানে জাস্ট ওয়ান বানানোর চেষ্টা করবা, স্কোয়ারের সাথে ওয়ান বানানোর চেষ্টা করবা, তার মানে কি 3 দ্বারা আমাকে ভাগ করতে হবে। তাহলে x² প্লাস 2x সমান 4/3 ওয়াই প্লাস 5/3। দেখো তো এখানে আমাদের ওয়াই এর সহগ কত আসলো, ওয়াই এর সহগ আমাদের 4/3 আসলো না, এটাই আমাদের উত্তর হবে, ঠিক আছে। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে শর্টকাট পদ্ধতিটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে আমাদের মানে সিঙ্গেল চলক, অর্থাৎ হচ্ছে আমাদের ওয়াই এর মানে যেটাতে স্কোয়ার নাই সেটার যা সহগ থাকবে সেটাই আমাদের হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তবে একটা কথা, এখানে কিন্তু আমাদের ওয়ান বানাতে হবে, যেটাতে স্কোয়ার আছে সেটাতে কিন্তু আমাদের ওয়ান বানাতে হবে। 70 নাম্বারটা একটা সূত্র দিছে, তবুও সূত্রটা আমরা জাস্ট মানে করে দেখবো যে যদি আমরা অনেকের সূত্র মুখস্থ থাকে না। দেখো আমরা হচ্ছে এখানে এল হপিটাল রুলটা ব্যবহার করব। আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x - 1 ডিভাইডেড বাই এক্স। এখন আমরা এল হপিটাল রুলটা হচ্ছে আমাদের লবকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, হরকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, অর্থাৎ জাস্ট e⁻x থাকে। এখন আমাদের x এর মান কত, 1 0 না, তাহলে e⁻0 সমান আমাদের কত হবে, 1 হবে। e⁻0 সমান আমাদের উত্তর হবে 1, ঠিক আছে। আশা করি এবার বুঝতে পারছো। এই অঙ্কটা এই অঙ্কটা অনেকে ভাববা যে অনেক বড়, কিভাবে করব এত বড় অঙ্ক, কিন্তু আসলে এত বড় না। আমাদের এক্স সমান কি দেওয়া আছে আগে সেটা তুলি। এক্স সমান দেওয়া আছে এ থিটা মাইনাস এ সাইন থিটা, আমরা একটু গুণ করে দিছি আর কি। আর ওয়াই সমান দেওয়া আছে আমাদের এ মাইনাস এ কজ থিটা, ঠিক আছে। এখন বলছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স এটা বের করতে। তার মানে কি আমরা এখানে চলক, কিন্তু আমাদের তৃতীয় পক্ষ একটা চলক আছে, সেটা হচ্ছে আমাদের থিটা, তাই না। তাহলে আমরা কি করব, এই ওয়াই উপরে আছে না, ওয়াই কে আমরা ডি ডি থিটা অফ ওয়াই আর ডি থিটা অফ এক্স এইভাবে ভাগ করব। তাহলে আমরা একটু লিখি। তাহলে লিখলে পারে কি হয়, আমাদের ওয়াই কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি থিটার সাপেক্ষে, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস এ সাইন থিটা, কিন্তু এখানে এই যে cos থিটা আছে, তাহলে cos থিটার ডিফারেন্সিয়েশন কি মাইনাস এ মাইনাস সাইন থিটা না, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এখন থিটা দিয়ে থিটার সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে আমাদের কি হয়, শুধু এ থাকে, এ মাইনাস এ সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এ cos থিটা থাকে, ঠিক আছে। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে এ সাইন থিটা ডিভাইডেড বাই এ ইন্টু 1 মাইনাস কজ থিটা, তাহলে এ কাটা গেল। তাহলে আমাদের সাইন থিটা সমান জানি হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কজ থিটা বাই 2, ঠিক আছে। আর আর হচ্ছে 1 মাইনাস কজ থিটা সমান জানি আমাদের হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা বাই 2। কস থিটা সমান জানি
1 মাইনাস কস থিটা সমান 2 কস স্কয়ার থিটা বাই 2। এই কস থিটা আর এই কস স্কয়ার থিটা কাটা গেলে কস থিটা বাই 2, 2 কাটা গেলে আমাদের 2 তো কাটা যায়, তাহলে 1 হয়। আর সাইন থিটা বাই 2 আর কস থিটা বাই 2 সমান আমাদের কি উত্তর আসে? ট্যান থিটা বাই 2। আশা করি বুঝতে পারছো, এটা খুব একটা কঠিন না। তোমাদের যদি তৃতীয় মানে এক্স ওয়াই ব্যতীত আরেকটা যদি চলক থাকে, তাহলে এটা একটু শিখে নাও। আমি আরেকবার বলতেছি, ডিওয়াই বাই ডিএক্স হবে হচ্ছে আমাদের এই ওয়াই, উপরে কি আছে আমাদের ওয়াই, নিচে আছে এক্স, তাহলে এই যে নিচে এক্স উপরে ওয়াই দিলাম। আর তৃতীয় যে চলক আছে থিটা আছে, এখানে আমাদের আরেকটা চলক কি থিটা না, তাহলে এই ডিডি থিটা অফ ওয়াই ডিডি থিটা অফ এক্স হবে। তারপর চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলেই হয়ে যাবে। ঠিক আছে। 72 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি গোলাকার বুদবুদের আয়তনের বৃদ্ধির হার তার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ? তাহলে দেখো, এখানে কি বলছে, একটি গোলাকার বুদবুদের আয়তনের বৃদ্ধির হার, তাহলে আয়তনের সূত্রটা আমরা বের করি। বি সমান কি জানি, 4/3 পাই আর কিউব। ঠিক আছে। এখন বলছে আয়তনের বৃদ্ধির হার, তার মানে কি, হার হার কথা বললে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়। তার মানে কি, ডিভি বাই ডিটি সমান 4/3 পাই 4/3 পাই ইন্টু 3r² ইন্টু dr/dt। অর্থাৎ বুঝতে পারছো কি, এই যে এটাকে আমরা আর কিউবকে টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3r², আর এটা তো আসলে টি না, তাহলে dr/dt হবে। ঠিক আছে। এই থ্রি কাটা গেল, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি 4 পাই r², 4 পাই r² হবে। 4 পাই r² ইন্টু dr/dt। আমার তো এটাই চাইছে যে আহ ব্যাসার্ধ বৃদ্ধির হার, এটা কি আমাদের ব্যাসার্ধ বৃদ্ধির হার না? সময় দ্বারা ভাগ করতেছি ব্যাসার্ধকে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ? 4 পাই r² গুণ। ঠিক আছে। 73 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 73 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের, দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x। ঠিক আছে। আমরা একটু আগে আমরা সূত্রটা পড়ে আসছি, 1 প্লাস কস 2x এর সূত্রটা হচ্ছে, আহ খেয়াল করো, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x এর সূত্রটা হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে আমরা 1/2 এটা বাইরে নিয়ে আসলাম। আর সাইন স্কোয়ার এক্স, 1/সাইন স্কোয়ার এক্স সমান জানি আমরা হচ্ছে কোসেক স্কোয়ার, দুঃখিত দুঃখিত আমি একটু ভুল করে ফেলছি, দুঃখিত। 1 প্লাস কস 2x এর সূত্র হচ্ছে আমাদের 2 কজ স্কোয়ার এক্স। তাহলে 2 কজ স্কোয়ার এক্স হলে আমরা 1/2 বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ, এটা সমান কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন সেক স্কোয়ার এক্স এর তো ডিরেক্ট সূত্র আছে, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে টেন এক্স। ঠিক আছে, 10x+c, তাহলে এই যে 1/2 10x+c, এটা ক নম্বর অপশনের উত্তর আছে। খেয়াল করো, একই উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট সমবৃত্ত ভূমিক একটি কোণক ও একটি গোলক গোলকের আয়তন অনুপাত কত? তাহলে আমরা একটু এটা আঁকায় নেই। এই একটা কোণক মনে করো যে, কি আঁকালাম এটা, এই মনে করো আমাদের একটা কোণক। এখন বলছে এই কোণকের একই উচ্চতা ও একই ব্যাসার্ধ, মানে যাই উচ্চতা তাই ব্যাসার্ধ, তাহলে এইচ সমান আর। ঠিক আছে। এখানে দেখে মনে হচ্ছে না একই, কিন্তু একই আর কি, চিত্র আঁকাতে ভুল করছি, মানে মাপ সঠিক হয় না আর কি, হ্যান্ড হাতে আঁকাইছি। এখন এদের একটি গোলকের আয়তনের অনুপাত, তাহলে আমাদের হচ্ছে কোনকের আয়তনের v1/v2, এটা চাইছে আমাদের। কোনকের আয়তনের অনুপাত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পাই আর স্কোয়ার এইচ, এইচ সমান আমরা আর লিখে দেই। আর হচ্ছে আমাদের v2, অর্থাৎ গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। ঠিক আছে। তাহলে আমরা একটু কেটে দেই, যে আর স্কোয়ার আর সমান আর কিউব কাটা যায়, পাই কাটা যায়। তাহলে আমাদের v1/v3 সমান 1/3 ইন্টু 3/4।
তার মানে 1/4 হয়, ঠিক আছে। এটাই আমার কাছে উত্তর আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না ওনাদের কিভাবে 2/3 আসছে। ওনাদের আমি আসলে এটা বের করতে পারি নাই, আমি নিজে বাসায় প্র্যাকটিস করছি, প্লাস আমি বিভিন্ন সাইট ঘেটে দেখছি। তবে আমার ভুল হতে পারে, আমি ভুল স্বীকার করতেছি, এটা যদি আমার ভুল হয়ে থাকে হতে পারে, কারণ আমি এক্স্যাক্টলি এটা আমি জানি না। তবে 2/3 আমার কাছে আসে নাই আর কি। তোমরা যদি কেউ জেনে থাকো এই প্রশ্নটা আমাকে একটু জানাবা। তাহলে আজকে টোটাল 2টা প্রশ্ন পারি নাই, আর 4টা প্রশ্ন আমরা অ্যান্সার দেওয়া থেকে বিরত থাকলাম। সাইন ইনভার্স এক্স, দেখো আমাদের কি দেওয়া আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা সমান দেওয়া আছে আমাদের পাই/2, ঠিক আছে। এই সমীকরণটা কি বোঝায় আসলে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না, সাইন ইনভার্স এক্সটা এক পাশে রাখলাম, এখন পাই/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা লিখতে পারি তো, তাই না? তাহলে এই সাইনটাকে আমরা ডান পাশে, যদিও ওইভাবে পাঠানো যায় না, তবু বললাম আর কি। তাহলে আমরা উভয় পক্ষে সাইন নিলে সাইন ইন্টু পাই/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই, এটা থাকে কিন্তু, তাই না? তাহলে এক্স সমান, যেহেতু এটা পাই/2, তাহলে আমাদের পরিবর্তন হয়ে যাবে, তাই না? তাহলে cos হবে cos ইনটু cos ইনভার্স সাইন ইনভার্স ওয়াই, cos ইনটু সাইন ইনভার্স ওয়াই। এখন এই সাইন ইনভার্স ওয়াই কে আমরা যদি cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে cos ইনটু cos ইনভার্স রুট ওভার 1 - ওয়াই স্কোয়ার, এটা তো আমাদের সূত্র, তাই না? সাইন থেকে cos এর মাধ্যমে নিতে চাইলে cos সাইন ইনভার্স ওয়াই সমান cos ইনভার্স রুট ওভার 1 - ওয়াই স্কোয়ার, এটা আমাদের সূত্র। তাহলে আমাদের এই cos আর এই cos বাদ গেল, তাহলে x সমান আমরা কি পাই, রুট ওভার 1 - ওয়াই স্কোয়ার, উভয়পক্ষকে স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 পাই। এটা আমাদের কিসের সূত্র? এটা তো আমাদের বৃত্তের একদম মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দু কেন্দ্রিক বৃত্তের সমীকরণ, ঠিক আছে। 75। 76 নম্বর প্রশ্নটা, 76 নম্বর প্রশ্নটা সবারই মুখস্থ থাকা উচিত, এটা একদম ইজি একটা প্রশ্ন, এটা সবারই পড়া থাকা উচিত। আমাদের দেওয়া আছে এ স্কোয়ার এবিসি, একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এবি দেওয়া আছে, ঠিক আছে। আমরা উভয় পক্ষকে 2ab, আচ্ছা দাঁড়াও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে আমরা এবি দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের এখানে কি থাকলো, 1 থাকলো। আমরা উভয়কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 2 থাকলো, এখানে 2 হলো। আর এটা সমান আমরা কি জানি, এটা সমান জানি আমরা হচ্ছে cos c, ঠিক আছে, যেটা আমাদের সূত্র, a স্কোয়ার cos c সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab, এটা আমাদের সূত্র। তাহলে cos c সমান আমাদের 1/2, তাহলে c সমান cos কত ডিগ্রি মান, হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে। এটা গরুর গ নাম্বারটা উত্তর হবে। এরপর কি দেওয়া আছে আমাদের, 0 5 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস 20 বৃত্তের কোথায় অবস্থিত। দেখো এই ক্ষেত্রে আমরা সবকিছু যা দেওয়া থাকবে সবগুলো এক পাশে নিব, নেওয়ার পর আমাদের যে বিন্দুটা দেওয়া থাকবে 0 5 বিন্দুটা দেওয়া আছে, এটা আমরা এখানে বসাই দিব। তাহলে 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 20 সমান কি পাইলাম, 5। এখন এই 5 কি শূন্যের কি বলি উল্টা পাল্টা, 5 কি শূন্যের চেয়ে বড় না? এখন যদি এরকম করার পর যদি শূন্যের চেয়ে বড় হয়, শূন্যের চেয়ে বড় হলে বাইরে, শূন্যের চেয়ে বড় হলে আমাদের বাইরে অবস্থিত, তাহলে এই বিন্দুটা আমাদের বাইরে অবস্থিত, ঠিক আছে। শূন্যের চেয়ে বড় হয়েছে তাহলে বাইরে অবস্থিত। আর শূন্যের চেয়ে ছোট হলে ভিতরে অবস্থিত, ঠিক আছে। আর যদি আমাদের হয়, শূন্যের সমান হয়, তাহলে আমাদের মানে পরিধির উপর অবস্থিত, পরিধির উপর অবস্থিত, পরিধির উপর। কেমন সেটা, এই একটা বৃত্ত ধরো, এই যে শূন্যের চেয়ে ছোট হইলে আমাদের হচ্ছে এই যে এখানে বিন্দুটা আছে, যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে আমাদের বাইরে আছে, আর যদি শূন্য সমান হয় তাহলে এই যে এইখান দিয়ে আছে, মনে করো এই যে পরিধির উপরে কোনো একটা বিন্দুতে আছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। 78 নম্বর প্রশ্নটা, কোন বিন্দুতে ক্রিয়ারত পি ও 2p মানের বলদ্বয়ের লব্ধি যদি পি বলের ক্রিয়ারেখার সাথে লম্ব হয়, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? একবারে ঠাটায় মুখস্থ কোনো কিছু দেখার দরকার নাই, কারণ আমার চান্স পাওয়া লাগবে, এগুলো শেখার সময় এখন না। এটা হচ্ছে গিয়ে একটা আর একটার দ্বিগুণ হলে 120 ডিগ্রি, শেষ কথা। এখানে একটা কি আছে,
এই প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে দুবার। একটা আছে পি আর একটা কি আছে, টু পি, দ্বিগুণ হয়েছে, তার মানে কি 120 ডিগ্রি। শেষ, এখানে আর কোনো হিসাব নাই। একটা আর একটা দ্বিগুণ মানে 120 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, একটা যদি টু পি থাকতো আর একটা যদি ফোর পি থাকতো, তার মানে কি একটা আর একটা দ্বিগুণ না? তাহলে এদের মধ্যেও কত ডিগ্রি? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি বস্তু কণার একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ হবে। একটির মান হচ্ছে 22.5 ডিগ্রি হলে, মনে করো এই যে এই একটা নিক্ষেপ, এই পাল্লার ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের 22.5 ডিগ্রি হলে আমাদের অপরটি কত? অপরটি কত? এই যে 90 থেকে 22.5 বিয়োগ করলে কত হয়? 90 থেকে 22.5 বিয়োগ করলে 67.5 হবে। এটাই চাইছি, প্রশ্নটা এটাই বলছে আর কি। এরপরের প্রশ্নটা 80 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 80 নম্বর প্রশ্নটা দেওয়া আছে আমাদের y সমান a টু ডিভাইডেড বাই n সাইন এক্স। এটাকে আমাদের dy বাই dx বের করতে বলছে, মানে অর্থাৎ y1 বের করতে বলছে। y1 কিন্তু dy বাই dx। আমরা যেহেতু আছে এবং পাওয়ার আছে, সেক্ষেত্রে আমরা লন নিতে পারি উভয় পক্ষে। তাহলে লন y সমান আমরা কি লিখতে পারি? টু বাই এন সাইন এক্স ইন্টু লন ই। ঠিক আছে, লন ই। আর লন এর মান তো ওয়ান, তাই না? লন এর মান ওয়ান, তাই আমরা আর ওয়ান লিখবো না। তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো। লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের হয় টু বাই, আচ্ছা এটা সমান আমরা লিখতে পারি টু বাই এন ইন্টু কোসেক এক্স। কারণ কি, আমরা ওয়ান বাই সাইন এক্স মানে কি কোসেক এক্স না? তাহলে টু বাই এন তো ধ্রুব, তাহলে টু বাই এন ইন্টু কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কোসেক এক্স ইন্টু কট এক্স। ঠিক আছে, কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে আমাদের ওয়াই ওয়ান বের করতে হবে। তাহলে ওয়াই ওয়ান সমান হচ্ছে টু বাই এন ইন্টু ওয়াই এর মানটা হচ্ছে আমাদের ওয়াই এর মানটা বসানাই টু বাই এন ইন্টু ওয়াই ইন্টু কোসেক এক্স ইন্টু কট এক্স। দেখো এটাই আমাদের ঘ নাম্বার অপশনে উত্তর দেওয়া আছে, তাই এটাই আমাদের উত্তর হবে। 81 নম্বর প্রশ্নটা ভাই আল্লাহর দুনিয়ায়, এই প্রশ্ন মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এর আগে একটা আসছে দেখলাম, সেটাও মুখস্থ করতে বলছিলাম, এটাও মুখস্থ করতে হবে, কারণ এগুলা তুমি পারবা না। আর এগুলা স্কিপ যদি না পেরে থাকো তাহলে স্কিপ করে ফেলো, কারণ এই এক দুই চার নাম্বারের জন্য কখনো চান্স মিস হয় না। চান্স মিস হয় তুমি অন্য ভালো যেগুলো পারো, আরেকজন পারে কিন্তু সেগুলো তুমি ভুল করতেছো, সেগুলা যদি না পারো তাহলে চান্স মিস হবে। এ এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস, দেখো কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস বি এবং এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স টু বি এক্স প্লাস সি সমীকরণ দুটির একটি সাধারণ মূল আছে। সাধারণ মূল দেওয়া থাকলে তাহলে আমরা দুটাকে বিয়োগ করে দিব, তাহলে আমাদের হচ্ছে মাইনাস টু বি এক্স মাইনাস সি। এটা সমান আমরা শূন্য দেবো, একবার সোজা কথা। তারপর কিভাবে প্রমাণ করতেছি দেখো, প্রথম সমীকরণ মাইনাস দ্বিতীয় সমীকরণ বিয়োগ করব যদি সাধারণ মূল দেওয়া থাকে, সাধারণ মূল থাকে। এটা অনেক শিক্ষক শেখায় না, এটা খুব সহজে করা যায়। তাহলে আমাদের এ এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে আমাদের হাতে কি থাকলো কি টু সি এক্স মাইনাস টু বি এক্স প্লাস বি মাইনাস সি, এটা সমান আমাদের জিরো। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? টু এক্স কমন নিতে পারি, তাহলে টু এক্স কমন নিলে সি মাইনাস বি থাকে, আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে আমাদের সি মাইনাস বি থাকে সমান জিরো। তাহলে আমাদের টু এক্স মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস বি সমান জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান, এই যে এখান থেকে এক্স এর মান ওয়ান বাই টু পাই, আর এখান থেকে পাই হচ্ছে বি সমান সি। বি সমান সি, এটা আমাদের দরকার না। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে এক্স এর মান। এক্স এর মান যদি আমরা কত পাইলাম, এই সমীকরণে এক্স এর মান আমাদের ওয়ান বাই টু। তাহলে আমরা ওয়ান বাই টু আমরা বসাই দিলাম। তাহলে এ ইন্টু ওয়ান বাই টু এর উপর স্কোয়ার প্লাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই টু প্লাস বি সমান জিরো। আমরা গুণ করে দিলাম এ ইন্টু ওয়ান বাই ফোর প্লাস সি প্লাস বি সমান জিরো। তাহলে 4 দ্বারা গুণ করলে এ প্লাস ফোর বি প্লাস ফোর সি সমান কি আসে? আমাদের জিরো উত্তর আসে। কিভাবে করলাম এই বড় অঙ্কটা? এটা কিন্তু আমাদের বইয়ে 2 পৃষ্ঠার মতো করা আছে। তোমার যে সমীকরণটা দেওয়া থাকবে, দুটা সমীকরণ বিয়োগ করবা। কেন বিয়োগ করবা? বিয়োগ করে আবার শূন্য ধরতে হবে, কিন্তু দুটা সমীকরণ বিয়োগ করবা। এখানে যদি সাধারণ মূলের কথা বলা হয়ে থাকে তবে বিয়োগ করবা। এখন বিয়োগ করার পর সেখান থেকে তুমি এক্স এর মান পাবা। দেখো এই যে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস বি, তাহলে এক্স এর মান পাইলে এই যে এই সমীকরণ থেকে টু এক্স মাইনাস ওয়ান সমান শূন্য, তাহলে এক্স সমান ওয়ান বাই টু হবে।
এই এক্স এর মানটা যদি পেয়ে থাকো তাহলে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে উত্তর মিলে যাবে, ঠিক আছে। 83 নাম্বার প্রশ্নটা, কোনটি ল্যাবরেটরিতে, খেয়াল করো, কোনটি ল্যাবরেটরিতে যন্ত্র পরিষ্কার করণে, এগুলো একটু আউট সিলেবাস, তবুও আমি রেখেছি যেন তোমাদের অন্তত দেখানো যায়। কোনটি ল্যাবরেটরি যন্ত্রপাতি পরিষ্কারকরণে ব্যবহৃত হয়? এটা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে গিয়ে ব্যবহার করা লাগে। এখন এই প্রশ্নটা দেখো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আচ্ছা, প্রথমে আগে সূত্রটা লেখো। ধরো এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণফল কি? এ বি কস থিটা। আমার এখানে বলছে হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তুমি মনে রাখো আমি প্রথম দিকে লিখছিলাম যার অভিক্ষেপ তার কস থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে এখানে কার অভিক্ষেপ বের করতে বলছে? বি ভেক্টরের অভিক্ষেপ, ভেক্টর বি ভেক্টরের অভিক্ষেপ, তাই লম্ব অভিক্ষেপ, তার মানে বি ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলছে, তার মানে বি cos থিটা, ঠিক আছে। এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলে এ cos থিটা। তাহলে আমাদের বি cos থিটা বের করতে বলছে, এটাই অনেকে উল্টাপাল্টা লাগায়। তাহলে বি cos থিটা সমান ভেক্টর এ ডট ভেক্টর বি ডিভাইডেড বাই এ। এখন আমরা কি জানি, কোন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমাদের একক ভেক্টর পাই। তাহলে এই যে এই এ ভেক্টরকে আমাদের এ ভেক্টর এ দ্বারা, এর মান এ দ্বারা ভাগ করছে, তাহলে আমরা কি পাবো? এর মান পাবো এ, এ ক্যাপ সমান এ ক্যাপ ইন্টু বি বার। তাহলে এটাই তো আমরা এই যে ক নম্বর অপশনটাতে দেওয়া আছে, তাই না? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থান কোথায়? দেখো সমকোণী ত্রিভুজটা একটু আঁকা নেই, হয় নাই মোটামুটি, তবু মনে করো যে, আচ্ছা যাই হোক, এটাকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত হইতো আর কি, মানে এই তিনটা বাহুকে, বৃত্ত তো হয় নাই, মনে করো এটা একটা বৃত্ত হয়েছে যেটা কিনা এই যে এই বিন্দুকে, অর্থাৎ তিনটা বিন্দুকে আমাদের স্পর্শ করছে, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটা বিন্দুকে যদি স্পর্শ করে থাকে, তাহলে এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে আমাদের এই যে এই রেখার উপর, এই রেখার উপর যে কোনো একটা বিন্দুতে হবে, অর্থাৎ অতিভুজের উপর হবে, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলা ও সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? বৃত্তের কেন্দ্রে যদি, আমাদের বৃত্তকলার ক্ষেত্রফলটা আগে আমাদের জানতে হবে। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে, আমরা একবারে লিখে দিলাম, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটা ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এখন বলছে বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলা ও সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলা এবং সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটার আমাদের হচ্ছে বের করতে বলছে। তাহলে পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার কাটা গেল, আর থিটা মান দেওয়া আছে 30 ডিভাইডেড বাই 360, এটা আমাদের শূন্য শূন্য কাটা গেল, তাহলে কত হয়? 1/12 হয় না? 3 দ্বারা 36 কে ভাগ করলে 12, তাহলে 1/12 এটা উত্তর হবে। ক্ষেত্রফলের অনুপাত হবে 1/12। কিভাবে? দেখো এখানে বলছে বৃত্তকলার ক্ষেত্রফল ডিভাইডেড বাই মোট ক্ষেত্র, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 গুণন পাই আর স্কোয়ার, আর সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এটা করলে হচ্ছে আমাদের 1/2 হয়, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা বলছে এস সমান 1/3 টি কিউব প্লাস 3 টি সূত্রানুসারে, দুঃখিত, এস সমান দেওয়া আছে আমাদের 1/3 টি কিউব প্লাস 3 টি সূত্রানুসারে একটি বস্তু সরল রেখায় চলছে 4 সেকেন্ড পরে বেগ কত? আমরা যদি দূরত্বকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমাদের বেগ পাই। তাহলে আমরা এটাকে আমরা সময় দ্বারা ভাগ করব, তাহলে অন্তরীকরণ করব, তাহলে ডিএস বাই ডিটি, অর্থাৎ অন্তরীকরণ করলে 1/3 ইন্টু 3 টি স্কোয়ার প্লাস 3 হয়। তাহলে আমাদের এটা সমান আমাদের পাই হচ্ছে টি স্কোয়ার প্লাস 3। এখন বলছে 4 সেকেন্ড সময়, অর্থাৎ টি সমান 4। তাহলে আমরা একটু বসাই, টি সমান 4 সেকেন্ডে ভি সমান পাই 4 স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে গিয়ে আমাদের 19 হয়, ঠিক আছে। এটাই আমাদের উত্তর হবে। এগুলা করা লাগবে না, এগুলা এই যে এই পাশে যে কটা প্রশ্ন আছে করা লাগবে না, এটা একটু করতে পারো। এই প্রশ্নটা হচ্ছে এগুলা আউট অফ সিলেবাস, এই কারণে দেখাচ্ছি না। এই প্রশ্নটা হচ্ছে কোনো কোন তাপমাত্রায় শব্দের দূরত্ব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের দূরত্বের দ্বিগুণ। তাহলে হচ্ছে আমাদের এখানে সম্পর্কটা হচ্ছে শব্দের তাপমাত্রা এবং শব্দের দূরত্বের মধ্যে, তাই না? তাহলে আমরা কি জানি, সূত্রটা কি?
দেখো এটা সূত্র হচ্ছে গিয়ে একবারে সরাসরি সম্পর্কটা আমি লিখে দিলাম। এটা হচ্ছে v1/v2 সমান √/t1/t2 হয়, ঠিক আছে। আমাদের হচ্ছে বলছে হচ্ছে কোন তাপমাত্রায় শব্দের দ্রুতি 0°C তাপমাত্রা শব্দের দ্রুতির দ্বিগুণ হবে। তার মানে হচ্ছে 1/2 সমান আমাদের হচ্ছে √/0°C মানে 273 /t2, এটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দেই। তাহলে 1/4 ইন্টু 273 ডিভাইডেড বাই আমাদের টি টু। তাহলে আমাদের এখান থেকে টি টু সমান পাই হচ্ছে আমাদের 273 গুণন 4, অর্থাৎ এটা সমান 1092। এটা গুণ করলে 1092 হবে। তাহলে এখান থেকে আমাদের যেহেতু এটা আমরা এত কি কেলভিন পেলাম, তাহলে আমরা 1092 থেকে যদি 273 বিয়োগ করি, তাহলে সেটা আমরা সেলসিয়াসে পাবো। তাহলে বিয়োগ করলে পরে 9, তারপর হচ্ছে গিয়ে কত হয় 1, তারপর হচ্ছে আমাদের 8, অর্থাৎ 819°C হবে উত্তর। উত্তরটা 819°C হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো, এ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আশা করি এটা বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। আমি তোমাদের সবগুলো প্রশ্ন বেশ সুন্দরভাবে এবং সবগুলো প্রশ্ন, আজকে ভিডিওটা অনেক লেন্দি হওয়ার কারণ একটাই, যে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি বুঝাই দিছি, যেন অন্তত ওই রিলেটেড অন্য আর 3টা প্রশ্ন 4টা প্রশ্ন আসলেও সেটা তুমি অ্যান্সারটা করতে পারো। অন্তত না সম্পূর্ণটা না করতে পারো, কাছাকাছি যেন যেতে পারো, সেভাবে আমি মানে উত্তরগুলা করে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবে যারা আমার নিয়মিত ভিউ নিয়মিত ভিউয়ার আছো, যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তারা অন্তত ভরসা রাখবে যে আমি তোমাদের অন্তত খারাপ কিছু শিখাবো না। আর যে অঙ্কটা আমি পারি না, সেটা তো আমি স্বীকার করি। যেমন আজকে 2টা অঙ্ক আমি পারি নাই, আমি স্বীকার করছি ভাই আমি পারি না, শেষ। আমি যে সব পারবো তা তো না। ঠিক আছে, তুমি অন্য কোথাও থেকে ওটা শিখে নিও। এটা অনেক, আর আমি পারি না বলে যে আরেকজন পারে না সেটা তো না, আরেকজন ভালো পারে আমার চাইতে, তার কাছ থেকে শিখে নাও। যাই হোক, তোমাদের একটা কথাই বলবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বাসায় এগুলা আমি যেগুলা শিখাচ্ছি, জাস্ট এগুলা আমার ভিডিও দেখা শেষে শুধু এগুলা রেখে দিলে হবে না। এই ভিডিও দেখা শেষে তুমি সুন্দর করে বই খুলবা। সেই বই খুলে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে দেখে দেখে, দরকার হয় দেখে দেখে প্রথমবার প্র্যাকটিস করবা, যে কিভাবে কোন ক্যালকুলেশনটা ভাইয়া করালো। তাহলে ওই ক্যালকুলেশনটা তোমাকে মনে রাখতে হবে। তারপর তুমি আরেকবার না দেখে তুমি ক্যালকুলেশনটা করো। তাহলে আমার মনে হয় এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তোমাদের সবকিছু ভালো হোক, আমার জন্য দোয়া করো। আজকের পর এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।